আগে থেকে জানানো হয়ে গেছে যে আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। অলরেডি আপনারা সবাই জানেন যে আজকে আমরা ম্যাথ নিয়ে একটু আলোচনা করব। ডেফিনেটলি আমরা ম্যাথের কথা যখন বলি তখন আমাদের একটা আতঙ্কের কিন্তু জায়গাটা হচ্ছে এই ম্যাথ এবং ইংলিশ দুইটা। কেন আতঙ্কের জায়গা? কারণ আমরা অনেকেই হচ্ছে ছোটোবেলার সঙ্গে কম্পারিজনে চলে যাই যে আমি ছোটোবেলায় ম্যাথ পারতাম না, তাহলে মনে হয় এখনও আমি ম্যাথটা পারবো না। ছোটোবেলায় ম্যাথ আমি বুঝতাম না, তাহলে মনে হয় এখনও আমি বুঝবো না ম্যাথগুলো। ঠিক আছে। এবং আরেকটা আতঙ্কের জায়গাটা হচ্ছে যে এমনিতে ম্যাথ পারি না, আবার ব্যাংকের ম্যাথগুলো আসে ইংলিশে। বাংলাতে দিলে তাও একটু আমরা কি করতাম, শান্তি টান্তি পাইতাম, একটু ইজিলি আমরা কাভার করতে পারতাম। কিন্তু ইংলিশ থাকার কারণে অনেকে আবার আতঙ্কের জায়গাটা আর একটু বেড়ে যায় এই জায়গাটায়। কারণ আলটিমেটলি মজার বিষয়টা হচ্ছে যারা যারা ছোটোবেলার সঙ্গে কম্পারিজনে যান তারা কিন্তু এই জায়গাটা একটা ভুল করেন। ভুলটা হচ্ছে কোথায় করেন? দেখেন, আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন আমাদের বোঝার ক্ষমতা বা লজিক্যাল চিন্তা করার ক্ষমতা কিন্তু সবার একরকম ছিল না, একটু কমই ছিল। ছোট মানুষ আমরা, যখন ছোট ছিলাম তখন আমাদের বোঝার ক্ষমতা ডেফিনেটলি কম থাকে। কিন্তু যখন আমরা বড় হয়ে গেছি তখন কিন্তু আমাদের বোঝার ক্ষমতা ডেফিনেটলি কিন্তু বেড়ে গেছে। দ্যাটসই এই জায়গাটায় ওই চিন্তাটা করা যাবে না যে ছোটোবেলায় পারতাম না এখনও পারবো না, ছোটোবেলায় বুঝতাম না এখনও বুঝবো না আমি। বিষয়টা কিন্তু এরকম না। দ্যাটসই আমাকে প্রথম আগে চিন্তা করতে হবে এইটা যে আগে কি ছিল সেই চিন্তা সব বাদ। আমি আগে পারতাম না, এখন পারতে হবে। আগে বুঝতাম না, এখন বুঝতে হবে। আগে জানতাম না, এখন জেনে নিতে হবে। বিষয়টা হচ্ছে এইটার সঙ্গে কখনো ছোটোবেলাটা ম্যাচ করায় না। আর দ্বিতীয় যে প্রবলেমের কথাটা বললাম, ল্যাঙ্গুয়েজের যে প্রবলেমটা থাকে। দেখেন, আমরা যখন ম্যাথ করব আপনাকে কি শুধুমাত্র ক্যালকুলেশন করা আমরা শেখাবো? না। একটা ম্যাথ যখন আমরা পড়বো সেই ম্যাথের অর্থ আপনাদেরকে করে দিব, সেই ম্যাথের কিওয়ার্ডগুলো কোথায় আছে সেই কিওয়ার্ডগুলো আপনাদেরকে ফাইন্ডিং করে দিব। সেই শব্দগুলো যদি কখনো পরিবর্তন হয় তাহলে তার কারণে ক্যালকুলেশনের কোথায় কোথায় পরিবর্তন হইতে পারে সেই জায়গাগুলো তো আমরা কি করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। দ্যাটসই এইখানে ওই চিন্তাটা করার কোনো প্রয়োজন নাই যে আমি আগে পারতাম না বা আমি বাংলা মিডিয়ামের, হঠাৎ করে ইংলিশে চলে আসছে, আমার পক্ষে মনে হয় আর সম্ভব হবে না এই ম্যাথগুলো করার। এই চিন্তাটাও করার কোনো দরকার নাই। কারণ আমরা কি করব, আপনি যদি সবই পারেন তাহলে আমাদের কাছে আসার তো কোনো প্রয়োজনই নাই, তাই না? তাহলে ডেফিনেটলি আপনাদের সকল ধরনের প্রবলেম আমরা কাভার করেই আপনাকে রেডি করব পরীক্ষার হলে যাওয়ার জন্য। সহজ কথা, ওই চিন্তাগুলো আমাদেরকে কি করতে হবে, মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আগে কি ছিলাম, ইংলিশ পারি কি পারি না, ঠিক আছে, এই চিন্তাগুলো মাথা থেকে সবাইকে ঝেড়ে ফেলতে হবে। আচ্ছা, চলেন এবারে তাহলে আমরা একটু মূল আলোচনার দিকে চলে যাওয়ার চেষ্টা করি, যে আমাদের যে গল্পগুলো হবে ম্যাথ নিয়ে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। একদম ইনিশিয়াল স্টেজে যদি কথা বলা যায় তাহলে দেখেন, ম্যাথকে কিন্তু আমরা তিনটা সেগমেন্টে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে অ্যারিথমেটিক পোর্শন, যেটাকে বাংলায় আমরা বলি পাটিগণিত। 2 নাম্বারটা অ্যালজেব্রা অর্থাৎ হচ্ছে বীজগণিত পোর্শন। আর 3 নাম্বারটা হচ্ছে আমাদের জিওমেট্রি, জ্যামিতি পোর্শন। এখন এই যে তিনটা সেগমেন্ট, তার মধ্যে আমাদের সবথেকে স্ট্রেংথের জায়গাটা কোথায়, কোন জায়গাটা আমাদের সবথেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে অনেকের জন্যে বা ম্যাক্সিমামে যেটা শোনা যায় সেটা হচ্ছে বীজগণিত। অ্যালজেব্রা পোর্শনটা হচ্ছে আমাদের জন্য খুব স্ট্রেংথ। কেন? কারণ আমরা অনেকেই মনে করি যে অ্যালজেব্রা মানেই হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, a প্লাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, অ্যালজেব্রা শেষ। বিষয়টা হচ্ছে এইরকম। হ্যাঁ, এটা তো ডেফিনেটলি দরকার, মান নির্ণয়ের ক্ষেত্রে, উৎপাদকের ক্ষেত্রে ডেফিনেটলি সূত্র আপনার লাগবেই। কিন্তু বীজগণিতের পোর্শনের মধ্যে তো আপনার প্রবাবিলিটি, পারমুটেশন, কম্বিনেশন এটাও তো আছে, আছে না? এগুলো শুনলে কিন্তু আবার তখন খারাপ লাগে। ভেন ডায়াগ্রামের কথা শুনলে অনেকের একটু খারাপ লাগা শুরু হয়ে যায়, তাই না? এখন তার মানে এই না যে আমরা আপনাদেরকে শুধুমাত্র একটা পোর্শনকে খুব ভালো করে শেখাবো, যে হ্যাঁ আপনি তো বীজগণিত ভালো পারেন তাহলে বীজগণিত শেখাবো না, পাটিগণিত একটু কম পারেন তাহলে শুধু পাটিগণিত শেখাবো না। আমরা তিনটা সেগমেন্টকেই সমানভাবে গুরুত্ব দিয়েই আপনাদের সঙ্গে কি করব, আমরা এই জিনিসগুলো আলোচনা করব। এবং যখন প্রত্যেকটা চ্যাপ্টার করব, আজকে তো জাস্ট গল্প করার জন্য আমরা আসছি, যখন আমরা মূল ক্লাসগুলো লেকচার শিট ধরে যখন করব তখন প্রত্যেকটা লেকচারকেই সমানভাবে গুরুত্ব দিয়েই আমরা পড়াশোনা করব এবং ধরেই নিব যে এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবেই। এইটা ধরে নিয়েই আমরা কি করব, পড়াশোনা করব। কোনো চ্যাপ্টারকে আমরা কম গুরুত্ব দিব, কোনো চ্যাপ্টারকে আমরা বেশি গুরুত্ব দিব, বিষয়টা এরকম না। হ্যাঁ, এইরকম কম বা বেশি গুরুত্ব দিব কখন? পরীক্ষার আগে, যখন আমরা জেনে যাব যে হ্যাঁ টেন্ডারটা কে পাচ্ছে, বিআইবিএম পাচ্ছে নাকি আইবিএ পাচ্ছে নাকি আর্টস ফ্যাকাল্টি নাকি এফবিএস নাকি ইজোন, কারা পাচ্ছে আসলে।
এই ডিপার্টমেন্টগুলোর উপরে ডিপেন্ড করে অনেক সময় কোশ্চেনের কি হয়, একটু ভেরিয়েশন চলে আসে। আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন করা মানে আমরা জানি যে সেখানে ডেফিনেটলি আমাদের একটু বীজগণিতের উপরে চাপটা বেশি চলে আসছে। আইবিএ বিএবিএম কোশ্চেন করা মানেই আমরা ধরেই নেই যে সাধারণত পাটিগণিত এবং জ্যামিতির উপরে একটু প্রেশারটা বেশি আসবেই। তখন আমরা এই জায়গাটায় পরীক্ষার আগে গিয়ে আপনাদের সঙ্গে সাজেশনমূলক কিছু ক্লাস নিব, যখন আমরা বলেই দিব যে এই ডিপার্টমেন্ট কোশ্চেন করতেছে, তাহলে এই চ্যাপ্টারগুলোকে আপনারা আগায় রাখবেন এবং এই চ্যাপ্টারের এই ধরনের কোশ্চেনগুলোকে আপনারা আগায় রাখবেন আপনাদের সামনের পরীক্ষাটার জন্য। কিন্তু যখন আমরা পড়াশোনা করব একদম মনে করেন লেকচার শিট ধরে, তখন আমরা এইরকম না যে কোনো চ্যাপ্টারকে কম গুরুত্ব, কোনো চ্যাপ্টারকে বেশি গুরুত্ব, এরকম দিব না। একদম সমানভাবে গুরুত্ব দিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে চলেন এইবারে আমরা গল্প টল্প তো একটু শুনছি, এবারে একটু পড়াশোনা করি, আবার গল্প টল্প শুনবো। সেটা হচ্ছে আজকে একটু জ্যামিতি নিয়ে আমরা আলোচনা করি চলেন। কারণ আমাদের অনেকের একটা মাথার মধ্যে বদ্ধমূল ধারণা যে জ্যামিতি মানেই মনে হয় শুধুমাত্র কি করা, শুধুমাত্র মুখস্থ করা। জ্যামিতিতে বোঝার কোনো কিছু নাই, একদম সূত্র টানা মুখস্থ করে যাও, তাহলেই মনে হয় কাজটা শেষ হয়ে যায়। বিষয়টা কিন্তু আসলে এটা না। বিষয়টা হচ্ছে বোঝার একটা বিষয় এই জায়গাটায় থাকে, যে আপনি কিভাবে এই জিনিসগুলোকে বুঝতেছেন, এইটা হচ্ছে সবথেকে মেইন জায়গাটা। কিন্তু সেখানে আমরা অনেকে কি করি, ধাক্কাটা খাই। যেমন খুব ছোট ছোট করে আজকে কয়েকটা বিষয় আমরা একটু বোঝার চেষ্টা করব, যে বিষয়গুলো থেকে পরীক্ষাতে কোশ্চেন অলরেডি আসছে এবং এসে থাকে। সেটা আপনি এমসিকিউ এর কথা বলেন, অর্থাৎ প্রিলির কথা বলেন, বা সেটা আপনি রিটেনের কথা বলেন, এই টপিকগুলো থেকে আপনার সবসময় কোশ্চেন দেখাই যায়। যেমন ত্রিভুজ নিয়ে আমরা একটু কথা বলি, খুব ছোট ছোট কিছু কথাবার্তা এবং কমন টাইপের আমাদের খুব পরিচিত জিনিস। যেমন ত্রিভুজ নিয়ে যখন আমরা কথাবার্তা বলি, একদম বদ্ধমূল আমরা দুইটা জিনিস মাথায় রাখি সবসময়। একটা হচ্ছে এরিয়া, আর একটা হচ্ছে পেরিমিটার। যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়মটা কি বলেন, বা একটা ত্রিভুজের পেরিমিটার বের করার নিয়মটা কি বলেন, এরকম আমাদের গল্প টল্প কিন্তু চলেই আসে। সেই ক্ষেত্রে আমরা যখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য চিন্তা ভাবনা করি, তখন আমাদের যে বাহু ভিত্তিতে 3 রকমের ত্রিভুজ বা কোণ ভিত্তিতে 3 রকমের ত্রিভুজ আছে, সেই ত্রিভুজগুলোর মধ্যে আপনি একটু খেয়াল করে দেখেন, যখন সমবাহু ত্রিভুজ বলা হয়, যেটাকে আমরা ইংলিশে বলি ইকুইলেটারাল ট্রায়াঙ্গুলার, অর্থাৎ সমবাহু ত্রিভুজ। একটু খেয়াল করেন, দেখেন এই জিনিসগুলো আমাদের পরিচিত কিন্তু। ইকুইলেটারাল ট্রায়াঙ্গুলার, যেটাকে আমরা বলতেছি সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে চেহারাটা একটু খেয়াল করে দেখেন, চেহারাটা কেমন চলে আসে। সমবাহু মানে কি, প্রত্যেকটা বাহুর মান সেম চলে আসে। এই সমবাহু ত্রিভুজের দেখেন এরিয়া বের করার নিয়মটা কি, আমরা একদম গণহারে সবাই মুখস্থ করে যাই, ডেফিনেটলি মুখস্থই তো করি। কি করি জানেন, মনে আছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়মটা কি ছিল, √3/4 ইন্টু বাহু স্কয়ার। এখানে বাহুর মান এ, তাহলে আমরা এরকম করে মুখস্থ করি √3/4 ইন্টু এ স্কয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম। আবার একটু খেয়াল করে দেখেন, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের, ঠিক আছে। এই সমদ্বিবাহু ত্রিভুজের চেহারাটা কেমন হয়, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। বলাই হচ্ছে সমদ্বি, তার মানে দুইটা বাহু কি থাকবে তার সমান। এই যে দুইটা বাহু ধরেন সমান, এই দুইটা বাহু আপনার সমান, এই যে এই বাহু এবং এই বাহু সমান, এইটার মান এ হইলে এটার মানও এ, এই বাহুটার মান আলাদা, এটাকে আমরা বললাম বি। এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া বের করার নিয়ম কি ছিল, এটা কি মনে পড়ে আমাদের? দেখেন তো কি ছিল আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের, b/4 √4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এইটা ছিল হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম। এবং আমরা জানি যে এই ফরম্যাটগুলো আপনার সমবাহু এবং সমদ্বিবাহু, এইটা ছাড়া অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো কিন্তু কখনোই অ্যাপ্লাই করা যায় না, কোনো দিনও আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন না। এখন কোশ্চিন তাহলে তো আসেই মাথার মধ্যে যে স্যার আপনি তো শুধু দেখাচ্ছেন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা স্যার, এটা যদি বিষমবাহু হয়, বা এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, বা যদি এইটা আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, বা এইটা যদি আমাদের স্থূলকোণী ত্রিভুজ হয়, তখন স্যার আমরা তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব? তার মানে এখন আমাদের দরকার কি, ইউনিভার্সাল ত্রিভুজগুলোর ক্ষেত্রফল বের করার নিয়ম, অর্থাৎ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়মটা কি, আসেন সেটা একটু দেখে নেই। তারপরে আমরা লিঙ্ক করব যে এটার সাথে এটা লিঙ্কটা কোথায়। এই লিঙ্কগুলো হচ্ছে এই জায়গাটায় সবথেকে ইম্পর্টেন্ট। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের
ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়মটা কি? প্রথম কথা, যদি কোনো ত্রিভুজের আপনি যে কোনো একটা বাহু এবং ওই বাহুর উপরে আপনি যদি লম্বের মান যদি জানতে পারেন, অর্থাৎ ভূমি গুণন আমরা কি বলি, উচ্চতা, তখন আমরা সুন্দর করে এই ত্রিভুজের এরিয়া বের করার নিয়ম বলি আপনার কি চলে আসে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু বেসমেন্ট ইন্টু হাইট। যদি কোনো ত্রিভুজের কি দেওয়া থাকে, ভূমির মান এবং তার উচ্চতা। ভূমি বলতে আসলে কি বোঝায়? ভূমি বলতে যে কোনো বাহু বোঝানো হয়, যে কোনো বাহু ইন্টু ওই বাহুর উপরে যদি আপনি কি পান, লম্ব যদি পান, লম্বটাকে আমরা কি বলতেছি, উচ্চতা, এটা যদি পান তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা করলে আপনি ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবেন। এখন কোশ্চেন হচ্ছে, স্যার সব ত্রিভুজের কি উচ্চতা বের করা সম্ভব? না, সব ত্রিভুজের উচ্চতা বের করা তো অনেক সময় সম্ভব নাও হইতে পারে। কিন্তু আপনার যদি এমন হয় যে ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর মান আপনি জানেন, সেটা কেমন? যেমন ধরেন এইটা একটা ত্রিভুজ যার এটার মান এ, এটার মান বি, এটার মান সি, এটার উচ্চতা কত আমি জানি না, তাহলে এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি? স্ক্যালেন ত্রিভুজ যেটাকে আমরা বলি, বিষমবাহু ত্রিভুজ, এইটার এরিয়া বের করাটার সব থেকে মজার একটা বিষয় হচ্ছে, আমরা ছোটবেলায় জানি কি করতাম, স্কোয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস ইকুয়াল টু কি ছিল মনে পড়ে? এস মানে কি ছিল? আমরা কি বলতাম? এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক। পরিসীমা মানে কি? সবগুলো বাহুর যোগফল, ঠিক আছে? এটাকে 2 দ্বারা ভাগ করলেন, অর্ধেক হয়ে গেল। তাহলে এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, আচ্ছা এস বলতে আমরা এখানে কি বুঝি? এস মানেই হচ্ছে আমরা অর্ধ পরিসীমা কেন বলি? কেন এটা এস না থেকে তো এও থাকতে পারতো, বিও থাকতে পারতো, এক্সও থাকতে পারতো, কেন এস? আমরা অনেকেই কিন্তু এই জিনিসটা জানি না। আমরা মনে করি স্যার বইতে এস দিছে, আমরাও এস দিই। কেন দিছে না দিছে এত আমার বোঝার দরকার নাই, ঠিক আছে? এই চিন্তাটা করে আমরা মুখস্থ করে যাই, এস ইকুয়াল টু অর্ধ পরিসীমা, এরকম করে। দেখেন অর্ধ এইটার একটা সুন্দর ইংলিশ আছে, সেটা হচ্ছে সেমি। সেমি পেরিমিটার বলা হয়, ঠিক আছে? অর্ধ পরিসীমা, ওই সেমি শব্দটার এসটা থেকেই মূলত হচ্ছে এই এসটা আসলে ইউজ করা হয়েছে, যেটাকে আমরা বাংলায় কিন্তু ঠিকই বলি অর্ধ পরিসীমা, কিন্তু এসটা কেন সেটা আমরা অনেক সময় বলতে পারি না। তাহলে মাথায় রাখেন এই এসটা মূলত হচ্ছে আমরা সেমি পেরিমিটারের ওই এসটা থেকে মূলত হচ্ছে আমরা এটাকে ইউজ করি। এখন এই যে ফরম্যাটটা দেখতেছেন সেটা কার ক্ষেত্রে? এটা কার ক্ষেত্রে? যদি কোনো ত্রিভুজের আপনি 3টা বাহুর মান পেয়ে যান, তাহলে এই ফরম্যাটের মধ্যে ফেলাই দিবেন, সেটা কোন ত্রিভুজ আপনার দেখার দরকার নাই, এটা আপনার দেখতে হবে না। আপনি এই জায়গাটায় ফেলাই দিলেই আপনি দেখবেন কি চলে আসবে, আপনার রেজাল্টটা চলে আসবে এই জায়গাটায়। এটা কখন অ্যাপ্লাই করবেন? যে কোনো ত্রিভুজের একটা বাহু আর ওই বাহুর উপরে যদি আপনি লম্ব বা উচ্চতা যদি বের করতে পারেন, তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা করে দিবেন, হাফ গুণন ওই বাহু ইন্টু উচ্চতা করে দিবেন, তাহলে আপনার সেই ত্রিভুজের কি চলে আসবে, আপনার এরিয়াটা চলে আসবে। এই দুইটা হচ্ছে ইউনিভার্সাল। এখন কোশ্চেন, স্যার আপনি ইউনিভার্সাল বলতেছেন, কিন্তু একটু আগে যে দেখাইলেন এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এটা কোথায় গেল? মজার বিষয়, এই দুইটা সূত্র না, এটা হচ্ছে মজার বিষয়। আপনারা যেই দুটাকে সূত্র বলে চেনেন, এই দুটা আসলে মূল সূত্র না। এইটা হচ্ছে আপনার এই যে সূত্রটা, এই সূত্রটার একটা সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে মজার বিষয়। যেমন কোথায় সংক্ষিপ্ত রূপ একটু খেয়াল করে দেখেন, আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিই। যেমন এস ইকুয়াল টু অর্ধ পরিসীমা, এখানে পরিসীমা মানে কি, এ প্লাস এ ডিভাইডেড বাই হচ্ছে 2, এটা হচ্ছে এস এর মান, ঠিক আছে? আমরা ফরম্যাটে কি জানি, এস ইকুয়াল টু স্কোয়ার রুট অফ আমাদের এরিয়া ইকুয়াল টু, এস ইকুয়াল টু তো নয়, এটা হচ্ছে এরিয়া ইকুয়াল টু, এরিয়া ইকুয়াল টু আমরা একটু আগে কি পাইছি, স্কোয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এইটা এর মান, এটা ধরেন বির মান, এটা সির মান, সবগুলোই কি আসছে এ। তার মানে স্কোয়ার রুট অফ ক্যালকুলেশন করলে এস ইন্টু এস মাইনাস এ, এটাও এস মাইনাস এ, এটাও এস মাইনাস এ। এস এর মান কোনটা? এইটা। এইটা বসাই দিয়ে দেখেন এইটার যে লাস্ট ক্যালকুলেশন সেটাই আসবে এটা। তার মানে এখন বলেন এইটা কি সূত্র? না, আমরা যেটাকে সূত্র নামে চিনি এইটা কিন্তু আসলে সূত্র না, এইটা হচ্ছে এই মূল সূত্রটার একটা সংক্ষিপ্ত রূপ, ক্যালকুলেশনের একটা সংক্ষিপ্ত রূপ। এটা মূল সূত্র। এটা কেউ যদি এটা ভুলেও যান আমার কোনো আপত্তি নাই, আপনি নিজেই বের করতে পারবেন যদি 1 মিনিট একটু সময় আপনি দিতে পারেন এই জায়গাটায়। কোথায়?
এই যে আমাদের বিষমবাহু ত্রিভুজ স্ক্যালেন ত্রিভুজের যদি সূত্রটার মধ্যে আপনি এই মানগুলো বসাই দেন তাহলে দেখবেন যে আপনার লাস্ট ক্যালকুলেশন এটাই আসবে। কিন্তু আমরা এটা মুখস্থ করে রাখি কেন? দ্রুত ক্যালকুলেশনের রেজাল্ট পাওয়ার জন্য। কিন্তু যদি কোনো কারণে আপনি পরীক্ষার হলে এটা ভুলে যান, √3/4 নাকি 4/√3, এ স্কোয়ার নাকি এ কি জানি ছিল আমি ভুলে গেছি, কোনো কারণে যদি এমন হইতেই পারে প্রেশারের মধ্যে পড়ে, এই ভুলগুলো বাসায় হয় না, ক্লাসে হয় না, কিন্তু পরীক্ষার হলে প্রেশারের মধ্যে পড়লে অনেক সময় আমরা ভুল করে ফেলি। তখন আপনি কি করবেন? বসে থাকবেন হাতে যদি একটু সময় থাকে? না, তখন আপনার এই জায়গাটায় কি করা উচিত? আপনার এই যে জায়গাটা যদি চেনা থাকে যে এটা কোথায় থেকে আসে, তাহলে আপনার জন্য ক্যালকুলেশনটা সহজ। ইভেন মজার ব্যাপার এখানেও তাই। এই জায়গাটায় এ মানে এ ধরেন, বি মানে বি ধরেন, এটা হচ্ছে সি, সি এর মান হচ্ছে এ। এখানেও আপনি √s ইন্টু এস মাইনাস এর মান এ বসান, বির মান বি বসান, সি এর মান হচ্ছে কত এ, এটা বসান। এটাই ক্যালকুলেশন করেন, লাস্ট ক্যালকুলেশন আসবে এটা। এটাই লাস্ট ক্যালকুলেশন আসবে, যেখানে এস এর মান কি আসবে? a+a+b ডিভাইডেড বাই 2। এস এর মান এটা সব জায়গায় বসাই দিবেন, ক্যালকুলেশন করলে তার লাস্ট ক্যালকুলেশন আপনার এটাই চলে আসবে। তার মানে এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, যেটাকে আমরা বলে অভ্যস্ত বা আমরা যেটাকে সূত্র নামে চিনে অভ্যস্ত, এই দুইটা আসলে সূত্র না, এইটা মূল সূত্রের একটা সংক্ষিপ্ত রূপ। মূল সূত্র কোনটা? ওই যে আমাদের স্ক্যালেন ত্রিভুজের সূত্রটা। এই দুইটাই হচ্ছে মূলত আমাদের সূত্র, এই দুইটাই সূত্র। কিন্তু বাকিগুলো যা দেখতেছেন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা এরকম সূত্র যেগুলো মুখস্থ করি, এইগুলো আসলে মূল সূত্রের একটা সংক্ষিপ্ত রূপ। এই জায়গাটা কি একটু বোঝা গেল কিনা একটু বলেন আগে, বিষয়টা কি ক্লিয়ার কিনা? এতটুকু কি বোঝা যাচ্ছে? হ্যাঁ রাজন, হাফ পেরিমিটার, সেটাকে আমরা সুন্দর নামে বলি সেমি পেরিমিটার। এটা কি বোঝা গেল বলেন তো একটু? তার মানে বিষয়টা একটু খেয়াল করেন যে এগুলো কিন্তু আসলে আমরা যেটাকে ওই যে সূত্র নামে চিনি, ঠিক আছে, এগুলো কিন্তু আসলে আমাদের কি না, এগুলো আসলে মূল সূত্র না, এগুলো মূল সূত্রের একটা সংক্ষিপ্ত রূপ। আপনার যদি চেনা থাকে, বিশেষ করে এই ফরম্যাটটা, এই কোথায় জানি বি, কোথায় জানি এ, সব এলোমেলো লাগে, এই জায়গাগুলোতে যদি বি বসান, এটা যদি এ বসাই দেন, তাহলে কিন্তু ঘটনা সব উল্টাই যায়। অনেকে ছবি উল্টাই দেয়, ফর্মুলা এটা রাখে, অনেকে ছবি এটা রেখে ফর্মুলাতে এর জায়গায় বি বসায়, বির জায়গায় এ বসায়, এলোমেলো হয়ে যায়, হইতেই পারে প্রেশারের মধ্যে। আপনি এখন এই জিনিসগুলো কিভাবে চেক করবেন? আমি একটা রাস্তা দেখাই দিচ্ছি, সব কিছু আজকে আমি দেখানোর সুযোগ পাবো না, আপনাকে আমরা সোর্স দিয়ে দিচ্ছি যে এই যে এটা ক্যালকুলেশন, বাসায় বসে করেন, দেখবেন এটাই পাবেন। এই যে ক্যালকুলেশন, বাসায় বসে কি করবেন? এখন শীতের মধ্যে কম্বলের মধ্যে বসে বসে আপনি এখন এই ফর্মুলাগুলো ইউজ করে দেখেন, লাস্টেরটা আপনি এটাই পাবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা নিজেরা চেক করবেন, এখন নিজেরা চেক করে দেখেন কি অবস্থা। আসতেই হবে ভাই, কারণ এগুলো কোথায় থেকে আসছে? এখান থেকেই তো আসছে। জোর করে মিলাবেন, মিলাতেই হবে, কারণ এটা না মিললে হবেই না। বিষয় হচ্ছে এটা। তারপরে চেক করেন, যদি কোনো কারণে আপনারা চেক করতে না পারেন বা যদি মনে করেন যে আমার এই জায়গাটায় ভুল হচ্ছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি বলে দিব আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, এখন এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন যে আমাদের এই জায়গাটায় আমরা এখন যে ক্যালকুলেশনগুলো এই জায়গাটায় দেখতেছি, সেই ক্যালকুলেশনগুলো আবারও বলতেছি যে আমাদের শুধু মুখস্থ না, আমাদের দেখা দরকার, বোঝা দরকার যে এটা কোথায় থেকে চলে আসে। এবং শুধু ত্রিভুজ না, ত্রিভুজের জিনিসগুলো চতুর্ভুজে গেলে লাগবে, চতুর্ভুজের জিনিসগুলো আপনি যখন বৃত্ততে চলে যাবেন তখন লাগবে, প্রত্যেকটা জায়গায় লাগবে। এই জিনিসগুলো আমাদের একটু বোঝা দরকার কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এবারে আসেন আমরা ত্রিভুজ নিয়ে আরেকটু গল্প টল্প শুনি। সেটা হচ্ছে যখন আমরা ত্রিভুজ নিয়ে কাজ করি, আমরা জানি যে বাহু ভিত্তিতে ত্রিভুজ হচ্ছে 3 রকমের: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে? আমরা সমবাহু ত্রিভুজকে কি বলি? ইকুইলেটারাল ট্রায়াঙ্গুলার। সমদ্বিবাহুকে বলি আইসোসেলেস ট্রায়াঙ্গুলার। আর আমাদের বিষমবাহুকে বলি হচ্ছে আমাদের স্ক্যালেন ট্রায়াঙ্গুলার। এইরকম কোন ভিত্তিতে ত্রিভুজ আছে 3 রকমের: সূক্ষ্মকোণী ত্রিভুজ, যেটাকে আমরা বলি অ্যাকুইড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল; স্থূলকোণী ত্রিভুজ, যেটাকে আমরা বলি অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল; আর সমকোণী ত্রিভুজ, যেটাকে আমরা বলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গুলার। এই যে 6টা আলাদা আলাদা রকমের আপনি ত্রিভুজ দেখতে পারলেন, সেই ত্রিভুজগুলোর মধ্যে একটা ত্রিভুজকে আমরা বলি হচ্ছে স্পেশাল ত্রিভুজ। কি ত্রিভুজ? স্পেশাল ত্রিভুজ। এই স্পেশাল ত্রিভুজটা হচ্ছে কোনটা? স্পেশাল ত্রিভুজ হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গুলার, সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটাকেই বলা হয় হচ্ছে স্পেশাল ট্রায়াঙ্গেল। এখন কোশ্চেন হচ্ছে কেন সমকোণী ত্রিভুজটাকে আমরা স্পেশাল ট্রায়াঙ্গেল বলতেছি? কারণ এই সমকোণী ত্রিভুজ বললেই
একজন ব্যক্তির নাম মনে পড়ার কথা, বলেন তো কার নাম মনে পড়ার কথা সমকোণী ত্রিভুজ বললে? কার নাম চলে আসার কথা বলেন দেখি, কার কার মনে পড়ে? সমকোণী ত্রিভুজ বলা মাত্রই কার নাম মাথায় চলে আসে বলেন? এই যে চলে আসছে রিনা, গুড। পিথাগোরাস সাহেব, হ্যাঁ পিথাগোরাস। এই পিথাগোরাস সাহেবের বক্তব্য কখন কাজে লাগে, বা পিথাগোরাসকে কি সবসময় ডাক দিলেই পাওয়া যায়? না, এই পিথাগোরাসকে শুধুমাত্র সমকোণী ত্রিভুজ যখন বলা হয় তখনই তাকে ডাক দেওয়া হয়, অন্য কোনো জায়গায় ডাক টাক দেওয়া হয় না, ঠিক আছে? এখন দেখেন এই জায়গাটার যে বাহুটা আছে এইটাকে আমরা বাংলায় কি বলি? ভূমি। ইংলিশে কি বলি? বেস। এইটাকে আমরা কি বলি? হাইট, বা এটাকে বলা হয় অ্যালটিটিউড, অর্থাৎ লম্ব বা উচ্চতা বলা হয়। এই বাহুটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে অতিভুজ, ইংলিশে বলা হয় হাইপোটেনাস। এখন এই যে আপনি নামগুলো দেখতেছেন, এই বাহুগুলোর মধ্যে একটা সম্পর্ক যেটা আমাদের পিথাগোরাস সাহেব দেখাই দিছে, যে যে কোনো সমকোণী ত্রিভুজের মধ্যে তিনটা বাহুর মধ্যে একটা আমরা রিলেশন পাই, ঠিক আছে? সেইটা কি? এই পিথাগোরাস সাহেবের বক্তব্যটা কি ছিল? পিথাগোরাস সাহেবের সেই বিখ্যাত বক্তব্যটা ছিল এইরকম, যে অতিভুজের যদি বর্গ করি তাহলে সেটা নাকি লম্বের বর্গ আর ভূমির বর্গের যোগফলে সমান চলে আসে। যে কোনো সমকোণী ত্রিভুজের, যে কোনো সমকোণী ত্রিভুজের আমরা সবাই জানি অতিভুজের বর্গ করলে বাকি দুই বাহুর বর্গের যোগফল চলে আসে। এই কথাটাকে আমরা কাজে লাগাই কোথায়? দেখেন ধীরে 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 একটু ভিতরের দিকে এখন যাব। এই কথাটাকে আমরা কোথায় কাজে লাগাই? যখন কোনো একটা সমকোণী ত্রিভুজের, যখন কোনো একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া থাকে, 3, এটা 5। এখন আপনাকে বললো আরেকটা বাহুর মান কত আসবে, অর্থাৎ ভূমির মানটা কত আসবে বের করেন। ধরেন আমরা ভূমির মান কত আসবে আমরা জানি না, ঠিক আছে? ঠিক আছে, এখন তাহলে আমরা কি করব? এখন এই জায়গাটাই আমরা পিথাগোরাসের কথাটাকে হচ্ছে কাজে লাগাই। এই জায়গাটাই কিভাবে? এই পিথাগোরাসের বক্তব্য কি ছিল আমাদের? ভূমির বর্গ যোগ হচ্ছে লম্বের বর্গ ইকুয়াল টু হচ্ছে আমাদের অতিভুজের বর্গ। ভূমির বর্গ যোগ লম্বের বর্গ ইকুয়াল টু অতিভুজ। তখন আমরা এরকম বাচ্চাদের মতন করে ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 25, 9 ওই পাশে চলে গেল 16, তাহলে এক্স স্কোয়ারের মান 16। তারপরে আমরা এক্স এর মান বর্গ এই পাশে আসলো, বর্গমূল হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে ফাইনালি এক্স এর মান বলতে পারি 16 বর্গমূল প্লাস মাইনাস 4। বাহুর মান তো আর মাইনাস হইতে পারে না, ডেফিনেটলি কি আসবে? প্লাস। তখন আমরা এইভাবে বলি হচ্ছে এক্স এর মান 4, অর্থাৎ ভূমিটার মান হচ্ছে আমাদের কত? 4 চলে আসবে। সেই ক্ষেত্রে এখন কথা হচ্ছে যে এই রকম করে ক্যালকুলেশন করা আমাদের জন্য প্রিলিতে মোটামুটি একটা অসম্ভব ব্যাপার। কেন অসম্ভব ব্যাপার? কারণ আমরা সবাই জানি যে প্রিলিতে রাব করার জন্য এক্সট্রা কোনো জায়গা দেওয়া হয় না, এবং প্রিলিতে রাব করার জন্য এত বেশি সময়ও পাওয়া যায় না। তখন আমরা কি করি? তখন আমরা এই জায়গাটায় কিছু ট্রিক্স অ্যাপ্লাই করার চেষ্টা করি। এই জায়গাগুলোতে যেন মানগুলো দ্রুত নিয়ে আসা যায় তার জন্য আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করার চেষ্টা করি। এখন কোশ্চেন হচ্ছে কিসের ট্রিক্স? ট্রিক্সটা হচ্ছে বাহুর মানের অনুপাত, ঠিক আছে? বাহুর মানের অনুপাত, সেটা আবার কেমন জিনিস বাহুর মানের অনুপাত? চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। এই অনুপাতগুলোর ম্যাক্সিমামই হচ্ছে আমাদের একটু পরিচিত, যেমন 3, 4, 5, এগুলো কি জিনিস একটু পরে বলতেছি। 12, 13 আমরা এরকম মুখস্থ করে রাখি। 7, 24, 25, 8, 15, 17, এরকম 9, 40, 41, এইরকম পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাইপের কি আছে? রেশিও আছে। এখন কোশ্চেন, এগুলো কিসের রেশিও? এই রেশিওগুলো হচ্ছে আপনার সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মানে রেশিও। এগুলো কি? এগুলো হচ্ছে সবগুলো সমকোণী ত্রিভুজের 3 সাইডসের মানে রেশিও, 3টা বাহুর মানে রেশিও। তাতে মোটামুটি আমরা সবাই জানি যে সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহুটা কোনটা হয়? সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহু হয় অতিভুজ। দেখেন লাস্টের মানগুলো সব বড় বড়, এগুলো সব হচ্ছে কার মান? অতিভুজের মান। বাকি দুইটা কি হবে বলা যাবে না, এটা লম্বও হইতে পারে ভূমিও হইতে পারে, এটা লম্ব হইতে পারে এটা ভূমিও হইতে পারে, কোনটা হবে সেটা আমরা জানি না। এখন কোশ্চেন স্যার এগুলো মুখস্থ করে আমার কি লাভ? এখন আসেন মুখস্থ করে কি লাভ সেটা একটু বোঝার চেষ্টা করি। ধরেন কোনো একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান আপনার দেওয়া আছে এবং সেটা রেশিওতে যদি মিলে যায়, দেখেন আমরা দুইটা বাহুর মান পাইছি 3 আর 5, কয়টা বাহু?
দুইটা বাহু, আরেকটা বাহুর মান বের করতে বলছে। দেখেন রেশিওতে কি ছিল 3 4 5, তাহলে 3 আর 5 দুইটা বাহুর মান মিলে গেছে, একটা মিললে হবে না। যদি দুইটা মিলে যায় তাহলে কনফার্ম আরেকটার মান 3 আর 5, তাহলে আরেকটা অবশ্যই কত হইতে বাধ্য, 4 হইতে বাধ্য। তাহলে এই বাহুটার মান ডেফিনেটলি আসবে 4। যেমন এটা যদি বলতো 4 আর 5, তাহলে এটা কত আসবে? তাহলে 4 আর 5 মিলে গেছে, আরেকটা অবশ্যই আসতো 3। যদি বলতো যে এইটা 3 আর 4, তাহলে 3 আর 4 মিলে গেছে, আরেকটা অবশ্যই কত আসতে বাধ্য? 5 আসতে। এখন কোশ্চেন, স্যার সবসময় কি এরকম 3 4 5 কি থাকবে? না, 3 4 5 সবসময় থাকবে না। এইটা গুণিতক আকারেও কি হইতে পারে? পরিবর্তন হইতে পারে। কেমন সেটা দেখেন। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা বললো 10, এটা বললো 6, এখন বললো ভূমিটার মান কত আসবে। এখন বলেন 6 আর 10-এর কি কোনো রেশিও আমরা জানি? না। 3 4 5 জানি, 5 12 13 জানি, 7 24 25 জানি, 8 15 17 জানি, 9 40 41 জানি। আমরা তো এখানে 6 আর 10-এর কোনো রেশিও পাই নাই। ডেফিনেটলি সত্যি সত্যিই তো আমরা পাই নাই। তাহলে এখন কি করার? এইবারে প্রথম কাজ হচ্ছে এই দুটাকে আমরা ছোট করার চেষ্টা করব। দেখেন তো সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে এই দুটাকে ভাগ করা যায়? 6 এবং 10-কে ভাগ করা যায় সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে? যেটাকে আমরা সংক্ষেপে বলি 6 এবং 10-এর গসাগু কত? সহজ কথা, যে 6 এবং 10-কে ভাগ করা যায় সব থেকে বড় কোন সংখ্যা দ্বারা? 2 দিয়ে। তাহলে এখন আমরা কি করব? চলেন 2 দিয়ে একটু ভাগ করি। 2 দ্বারা ভাগ করলে 3 হয়, 2 দ্বারা ভাগ করলে 5 হয়। এইবারে দেখেন মনে হয় একটুখানি চেহারা মিলতেছে। 3 আর 5, আরে 3 আর 5 তো মিলে গেছে। তাহলে 3 আর 5 যদি মিলে যায় তাহলে এইটা অবশ্যই আসার কথা ছিল 4। কিন্তু এটা কি 3? না, 3-এর ডাবল। এইটা কি 5? না, 5-এর ডাবল। তাহলে এটা ডেফিনেটলি 4 হবে না, 4-এর ডাবল আসবে। তাহলে 4-এর ডাবল মানে এই বাহুটার মান তাহলে আসবে 8। এটা যদি 6 হয়, এটা যদি 10 হয়, তাহলে এটা ডেফিনেটলি 8। অর্থাৎ যে রেশিওগুলো আপনি দেখতেছেন এটা গুণিতক আকারে কি হইতে পারে? পরিবর্তন হইতে পারে। যেমন আপনার যে রেশিওটা ছিল 3 4 5, সেটা কি হইতে পারে? এটা যদি 6 হয় তাহলে এটা আসবে 4 দোকানে 8, এটা আসবে 10। কিন্তু এখন যদি বলা হয় যে না এটা 3 না, এটা 1.5, তার মানে কি হয়ে গেছে? অর্ধেক। তাহলে এটা 4-এর অর্ধেক, এটা আসবে 5-এর অর্ধেক। ডেফিনেটলি গণিতক আকারে চেঞ্জ হইতে পারে। তাতে এখন অনেকের কনফিউশন, স্যার আপনি যে এই যে হাবিজাবি সব লিখলেন, কি কি সব ধুমধাম করে মুখস্থ করে যে লিখলেন, এগুলো যে আদৌ ঠিক আছে কিনা সেটা কিভাবে বুঝবো আমরা? সেটা তো চেক করার বিষয় একটা, যে এটা আদৌ ঠিক আছে কিনা সেটাকেই প্রমাণ করবে পিথাগোরাস সাহেব। এই রেশিওগুলো আদৌ ঠিক আছে কিনা সেটা প্রমাণ করবে পিথাগোরাস। কি কথা ছিল? অতিভুজের বর্গ করলে বাকি দুই বাহুর বর্গের যোগফল মিলে যায়। 5 বর্গ করলে 25, 4-এর বর্গ 16, 3-এর বর্গ 9, 9 আর 16 যোগ করলে 25ই আসে। 13-এর বর্গ 169, 144 আর 25 যোগ করে দেখেন 169ই হয়। 25-এর বর্গ 625, 24-এর বর্গ 7-এর বর্গ যোগ করে দেখেন 625 মিলতে বাধ্য। ইভেন অনেকের এখন কোশ্চেন, স্যার এটা তো মূল ছিল, এটা যে গুণিতক আকারে বাড়াইলেন বা কমাইলেন তাতে কি পিথাগোরাসের কথা ঠিক থাকে? চলেন চেক করে দেখি আদৌ ঠিক থাকে কিনা। 10-এর বর্গ 100, 8-এর বর্গ 64, 6-এর বর্গ 36, 64 আর 36 যোগ করলে 100ই হয়। 2.5-এর বর্গ করলে কত হয়? চট করে একটু বলেন তো দেখি, কে কে বলতে পারেন 2.5-এর বর্গ কত? চট করে বলেন 2.5-এর বর্গ কত আসে? দ্রুত একটু অ্যান্সার দেন যারা আমাদের জুম এবং লাইভে আছেন। 2.5-এর বর্গ 5, দেখছেন 2.5-এর বর্গ নাকি 5 হয়। 12.5, এবারে আমি শেষ হয়ে যাব কিন্তু। 2.5-এর বর্গ কত? দেখেন ছোট্ট ক্যালকুলেশন, কার কার কি কি সব অ্যান্সার আসতেছে। 2.5-এর বর্গ 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 নট গুণন 2, বর্গ আর গুণন 2 এক জিনিস না। এইবারে আসছে STH, আগেরটা কত ছিল? 12.5, এইবারে আসছে 6.25। আরে সহজ কথা বলেন, 25-এর বর্গ কত? 25-এর বর্গ 625, তাহলে 2.5-এর বর্গ কি 2 ঘর আগে দশমিক, তাহলে এটার বর্গ করলে কত আসবে? 6.25। 2-এর বর্গ করলে কত হয়? 4। তাহলে এবারে ভুল করা যাবে না, বলেন 1.5-এর বর্গ কত? দ্রুত বলেন 1.5-এর বর্গ কত? তাড়াতাড়ি বলেন দেখি কার কত আসে। 2.5-এর বর্গ দেখাইছি, তাহলে 1.5-এর বর্গও আসার কথা। হ্যাঁ, 1.5-এর বর্গ কত আসে? 2.5 আসে। সুমন, এইবারে কিন্তু আমি শেষ, ঠিক আছে? হ্যাঁ, এই যে এবারে একটু একটু করে আসতেছে। 1.5-এর বর্গ মানে 15-এর বর্গ কত? 225, তাহলে 2 ঘর আগে দশমিক দেন 2.5 যেহেতু, তাহলে কত আসবে? 2.25। এখন মজার বিষয় দেখেন,
আপনার এই 2.25 আর 4 যোগ করলে দেখেন 6.25 আসে। অতিভুজের বর্গ বাকি দুই বাহুর বর্গের যোগফল দেখেন মিলতে বাধ্য, মিলবেই। ঠিক আছে, তার মানে আমরা এই কথাটা বলতে পারি যে রেশিওগুলো দেখতেছেন এটার আরেকটা নাম হচ্ছে পিথাগোরিয়ান রেশিও। এটাকে কি বলা হয়? পিথাগোরিয়ান রেশিও। মানে পিথাগোরাসের গল্পটাকে কাজে লাগাই তো এই রেশিওগুলো করা, এই জন্য এটার নাম হচ্ছে পিথাগোরিয়ান রেশিও। তাহলে এই রেশিওগুলো আদৌ ঠিক আছে নাকি ভুল আছে তার একটা প্রমাণ আপনারা কিন্তু পেয়ে গেছেন। এইবারে তাহলে আমি একটু টেস্ট করে দেখি যে সত্যি কি আপনি এই রেশিওগুলো বুঝতে পারছেন কিনা। আমি একটু টেস্ট করি, চলেন। ধরেন এইটা একটা সমকোণী ত্রিভুজ, কথার কথা। এই সমকোণী ত্রিভুজে দুইটা বাহুর মান আপনাকে দেওয়া হইল। এটা দেওয়া হইল 51, এটা দেওয়া হইল 24। এখন কোশ্চেন তাহলে বলেন এই ত্রিভুজের ভূমিটার মান কত আসবে? একটু দ্রুত অ্যান্সার দিব। একটা সমকোণী ত্রিভুজ যার লম্ব 24, যার অতিভুজ 51, তাহলে এখন কোশ্চেন এই ত্রিভুজটার ভূমির মান কত আসবে? দেখি যার যেটা আছে অ্যান্সার দেন। ফজলে রাব্বি অ্যান্সার দিচ্ছে 15। আচ্ছা, রাখলাম 15। দেখি সুমন অ্যান্সার দিছে 15, আসিফ অ্যান্সার দিছে 45। 15, 15-র ভাগ অনেক বেশি দেখতেছি। 15 আসছে, 45-এর ভাগ খুব কম। দেখি বাকিরা কে কি অ্যান্সার দিচ্ছেন। ওরুফ, নোমান, কত কত? এই সুমন কি এখন আবার চেঞ্জ কেন? হ্যাঁ, এই যারা লাইভে আছেন তারা একটু অ্যান্সার দেন দেখি। জোয়েল রানা, রানা সাহেব আগে একটু অ্যান্সার দেন, পরে আপনাদের কোশ্চেনের উত্তর দিচ্ছি। অ্যান্সার দেন দেখি কার কত চলে আসে। আচ্ছা, এবারে আসেন আমরা একটু সবাই মিলে টেস্ট করি, দেখি কত অ্যান্সার আসে। প্রথম কথা, 24 আর 51 কি ডিরেক্ট আমাদের কোনো এই জায়গাটায় রেশিও ছিল না? 24 আর 51 ডিরেক্ট কোনো আমাদের রেশিও ছিল না। তাহলে আমরা কি করবো, এটাকে একটু ছোট করার চেষ্টা করি। চলেন দেখি তো কত দ্বারা ভাগ করা যায়। 3 দ্বারা ভাগ করলে 3 8 24 আছে। এটাকে 3 দ্বারা ভাগ করলে 3 17 51 আছে। তাহলে এই 8 আর 17 তো মিলে গেছে, তাই না? দেখেন 8 15 17 ছিল, 8 15 17 ছিল, 8 আর 17 মিলে গেছে। তাহলে বাকিটা আসার কথা ছিল কত? বাকিটা আসার কথা ছিল 15। কথা ছিল 15 যদি এটা 8 আর 17 হইতো, কিন্তু এটা তো 8 আর 17 না। তাহলে আপনি এটা কিভাবে 15 বলেন? এটা তো 8-এর 3 গুণন, এটাও তো 17 3 গুণন। তাহলে এটা 15 না, 15 3 গুণন হবে, তার মানে 3 15 অ্যান্সার আসবে 45। খুব কম পার্সেন্টের কিন্তু 45 আসছিল, খুব কম পার্সেন্টের। এবার তাহলে এখন বলেন আপনাদের অ্যান্সার কি বোঝা গেল কি না? হ্যাঁ, অনেকে অনেকবার আপনারা অ্যান্সার পরিবর্তন করে তারপরে লাস্টে 45 অ্যান্সার দিচ্ছেন, কিন্তু প্রথমেই কিন্তু আপনারা কি করছিলেন? প্রথমে কিন্তু 15 অ্যান্সার দিয়ে চলে আসছেন। এবং মজার ব্যাপার, পরীক্ষার হলে ওই এ নাম্বারটা 15ই থাকে। মজার ব্যাপার হচ্ছে এটা, কারণ ওই ভুল অ্যান্সারগুলো প্রথমে যখন আমরা পেয়ে যাই, ভুলেও আমরা চিন্তা করতে যাই না যে আমার এই অ্যান্সারটা কি কারেক্ট নাকি আমার এই অ্যান্সারটা রং, এটা আমরা চিন্তাই করতে যাই না অনেক সময়। তাহলে এবার একটু বলেন যে এই 45 আসার সোর্সটা কি ক্লিয়ার হয়েছে কিনা, যে এইটা কিভাবে আসে, এটা কি ক্লিয়ার? এইটা একটু বলবেন ক্লিয়ার কিনা। ওকে, গুড, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন, এখনো গল্প শেষ হয় নাই কিন্তু এটা, ঠিক আছে? এখন আবার যদি আপনাকে এখন কোশ্চেন করা হয়, দেখি তো আপনারা অ্যান্সার দিতে পারেন কিনা। যে একটা সমকোণী ত্রিভুজ এইরকম দেওয়া হইল, এটার মান 3, এটার মান 4, বলেন অতিভুজের মান কত চলে আসবে? চট করে বলেন তাকায়। 3 আর 5, তাহলে অতিভুজ কত আসবে আমাদের? আরে কত সুন্দর, এই যে দেখেন কত সুন্দর অ্যান্সার দিয়ে দিছে আখি, এবং হচ্ছে কে জানি এটা, আলহাজ সাহেব, তারপরে শামিন, মিঠু, মিথুন, মিথুন অ্যান্সার দিছে, সুমন অ্যান্সার দিছে। মাশাল্লাহ, আপনাদের অ্যান্সার দেখলে পিথাগোরাস সাহেব আরও আপনার আগেই সেন্সলেস হয়ে যাইতো। এইটার মান 4 কি কখনো হয়? এই একটু আগে আপনারা কি পড়ছেন যে সমকোণী ত্রিভুজে সব থেকে বড় বাহুটা অতিভুজ, এটার মান 4, এটার মান 5, জীবনে কি সম্ভব? নিজেরাই এখন বলেন, বলেন এটা কি সম্ভব? স্যার ভুল, বলেন এটা কি সম্ভব যে আপনার অতিভুজের মান 4 আর ভূমির মান 5 হয়ে গেছে সমকোণী ত্রিভুজের? কখনো কি সম্ভব এটা? না। তার মানে আমরা ভুল করছি এখানে আরেকটা, সেটা কি?
বলেন তো আমরা এই জায়গাটায় রেশিওর ক্ষেত্রে কি বলছিলাম, দুইটা বাহুর মান মিলে গেলে আরেকটা বাহুর মান বের করা যাবে, কিন্তু তার আগে কি বলছিলাম যে সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহুটা কোনটা হয়, আপনার অতিভুজ হয়। তার মানে আপনি 3 আর 5 পাইছেন, লাভ দিয়ে অ্যান্সার দিচ্ছেন যে অতিভুজ 4, কিন্তু খেয়ালও করেন নাই যে তিনটা বাহুর মধ্যে বড় বাহুটা আদৌ অতিভুজ হচ্ছে কিনা, 4 কি আদৌ অতিভুজ হচ্ছে কিনা। না ভাই, এইটা আর আপনার এখন এই সূত্রটার মধ্যে বা আপনার রেশিওটার মধ্যে পড়বে না। কেন পড়বে না? কারণ আমাদের এই ফরম্যাটগুলো, এই রেশিওগুলো অ্যাপ্লাই করা শর্ত ছিল দুইটা। ভালো করে খেয়াল করেন, কয়টা শর্ত? দুইটা। বড় বাহুটা অতিভুজ হইতে হবে এবং দুইটা বাহু মিলতে হবে। আপনার দুইটা বাহু মিলে গেছে, 3 আর 5 মিলে গেছে, ফাইন, কিন্তু বড় বাহুটা তো অতিভুজ হয় নাই, তাহলে এই জায়গাটায় ফরম্যাট ইউজ করা যাবে না। এখন আপনাকে ম্যানুয়ালি কি করা লাগবে, এটার মান বের করতে হবে। x স্কয়ার ইজ ইকাল টু 5 স্কয়ার যোগ 3 এর স্কয়ার, তাহলে x ইজ ইকাল টু 25 যোগ কত আসবে আমাদের 16, তার মানে x এর মান যোগ করলে আমাদের কত চলে আসে 41। তাহলে 41 এর বর্গমূল করলে কাছাকাছি করলে আমরা কত নিয়ে আসতে পারি, আমরা 6 6 36 7 7 49 বেশি চলে আসে, তার মানে 6 পয়েন্ট সামথিং এইরকম আপনার রেজাল্ট চলে আসবে, 6 পয়েন্ট সামথিং এর কাছাকাছি। কিন্তু যারা চার্ট দিছেন তারা আবেগের মধ্যে অ্যান্সারটা দিয়ে দিচ্ছেন, আবেগে পড়ে যে 3 আর 5 মিলে গেছে, আরে দাও তাহলে আরেকটা তো 4, দুইটা তো মিলেই গেছে 3 আর 5, তাহলে ডেফিনেটলি আরেকটা তো 4ই হবে। কিন্তু শর্ত একটা না, আমরা কিন্তু বলি নাই যে শুধু দুইটা বাহু মিললেই হবে, খেয়াল রাখতে হবে বড় বাহুটা যেন কি হয়, অতিভুজ হয়, সেটাও তো খেয়াল রাখতে হবে সমকোণী ত্রিভুজ। তাহলে এবার বলেন যে এইটা কি ক্লিয়ার হয়েছে কিনা। ও আচ্ছা, আমরা এই জায়গাটা ভুল লিখছি, হ্যাঁ 16 লিখে ফেলছি, 3 3 9 আসবে, সরি, তাহলে 25 আর 9, তার মানে আমাদের এটা যোগ করলে কত চলে আসতেছে 34, তাহলে আমাদের কত চলে আসবে 6 6 36 বেশি চলে আসে 5 পয়েন্ট সামথিং আসবে, 5 পয়েন্ট সামথিং, 25 9 আপনার 34, তাহলে 5 পয়েন্ট সামথিং চলে আসতেছে। ঠিক আছে, রেখে দেন এই পর্যন্ত থাকুক এটা। তাহলে এবার একটু বলেন যে আমাদের ফরম্যাটগুলোর অর্থাৎ যে রেশিওগুলো পাচ্ছেন সেটার ইউজটা কি বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, মুখস্থ করে লাভ কি, মানে কি, আরে যদি এটাই এখানে 5 না থেকে এটাই যদি এই জায়গাটায় 5 থাকতো তাহলে এটা কি আসতো, এটা কি তখন বের করা যাইতো না দ্রুত? ব্যাপারটা কি বোঝা যাচ্ছে কিনা? কেন ওই যে একটু আগে বড়টা যখন দিছিলাম, তাহলে আপনি এখন এটা বলেন তো দেখি, আপনাদেরকে আমি করতে দেই, এটার মান 75, এটার মান 21, তাহলে এখন বলেন ভূমির মান কত আসবে? কার জানে, এটা কোশ্চিন ছিল রিফাত, এই রিফাত এটার এখন অ্যান্সার দেন দেখি। রিফাত এইবারে 1 মিনিটে অ্যান্সার দেন এটার। রিফাত সাহেব, হ্যাঁ দেন 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 অ্যান্সার দেন। রিফাত কত চলে আসতেছে এখন বলেন। তাহলে আপনার এই অ্যান্সারটা আপনি কি সূত্রের মধ্যে ফেলাইছেন এরকম করে যে ভূমির মান জানি না মানে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার 21-এর বর্গ ইকুয়াল টু হচ্ছে 75-এর বর্গ। আপনি কি এইভাবে মূল সূত্র দিয়ে করতে গেলে আপনি কি কম সময়ের মধ্যে করতে পারবেন রিফাত, বলেন তো? এই যে আমরা এই জায়গাটায় কি করতেছি, সব কোশ্চিনের আগেই কিন্তু একটা শব্দ কিন্তু জড়িত, যদি যদি এরকম আসে তখন আপনি কি করবেন। তাহলে আপনি কি এটা সূত্র দিয়ে করছেন, বলেন চিন্তা করে দেখেন, সূত্র দিয়ে কি উঠছেন নাকি আপনি? না, তাহলে আপনি কি করছেন এখানে, ট্রিক্স অ্যাপ্লাই করছেন না, যে এই দুটাকে ছোট করার চেষ্টা করছেন। 3 দ্বারা আপনারা যদি ভাগ করে দেন কত আসে 7, 3 দ্বারা যদি ভাগ করে দেই 25, তাহলে 7 25-এর রেশিও ছিল কি 7 24 25, তাহলে এটা আসার কথা ছিল কত 24, এগুলো সব 3 গুণন ছিল, তাহলে 3 24-এ কত চলে আসছে আপনার 72, তাহলে অ্যান্সার আপনার 72। এখন আপনার এই মূল প্রসেস দিয়ে আমরা যে জানবো না তা তো নয়, আমরা শুরুই করছি কোনটা দিয়ে, মূলটা দিয়ে, মূলটা তো আমার জানাই লাগবে। ট্রিক্সটা কখন, যদি আমার শর্ত সাপেক্ষে ডাটাগুলো মিলে যায় তাহলে আমি মূল ফর্মুলার দিকে যাব না, কারণ ওখানে গেলে তো বেশি সময় লাগতেছে। যেটা মিলবে না শর্তের সঙ্গে সেটার জন্য তো মূল আছে, বেসিক তো সবার আগে। আমি কি আগে এটা দিছি না, আগে কোনটা দিছি, বেসিকটাই তো আগে দিছি, পিথাগোরাসের গল্প আগে শোনাইছি না, ওটাই তো বেসিক। কিন্তু যদি আপনার শর্তের সাথে মিলে যায় তাহলে আপনি কেন সময় নষ্ট করবেন। এবার বলেন বিষয়টা কি বোঝা গেছে কিনা। পরীক্ষায় ক্যালকুলেটর, আহারে কে এটা, কার এটা, কাউসার স্যার, কোনো মেশিন আপনি পরীক্ষায় ব্যবহার করতে পারবেন না।
রিফাত, এখন কি বুঝতেছেন যে সব ম্যাথ আপনার পরীক্ষায় আসবে এরকম সেটা কি বলা যাবে? আমি তো একটু আগে বললাম যে সব ম্যাথ কি আসবে, কেন একটু আগে যেটা আমরা দিছিলাম এই যে এটাই যে 3 5 4 এটা কি শর্তের সঙ্গে মিলছে না? তাহলে সেটা তো আপনাকে বেসিক দিয়েই তো সলভ করতে হয়েছিল তখন। সব ম্যাথ কি থাকবে নাকি? যেটা পাবো সেটা আমরা কি করব, আমরা বেসিকতে যাই, সময় নষ্ট করব না, সহজ কথা। আর সব ম্যাথ আপনার পরীক্ষার হলে করতে হবে এটা কে বলছে আপনাকে? আপনার পরীক্ষা 100 মার্কের, টোটাল পরীক্ষা এমসিকিউ, আপনার 5 নাম্বারের জন্য কত দরকার? 100, 99। আপনি 70% যদি মার্কস নিয়ে আসতে পারেন তাহলে আপনার পরীক্ষা পাস। তার মানে বাকি 30টা কোশ্চেন আপনার না করলেও চলবে। কারণ কিছু কিছু ম্যাথ ইচ্ছা করে দেওয়া হয়, এগুলোকে বলাই হয় ট্র্যাপিং ম্যাথ। যে ম্যাথগুলো করতে সময় বেশি লাগে, যে ম্যাথগুলো একটু ঝামেলাজনক, এই ম্যাথগুলো পরীক্ষার হলের জন্য না। তার মানে আমরা পরীক্ষাতে 2 ধরনের কোশ্চেন ছেড়ে দেই, ভালো করে বোঝেন। ম্যাথের 2 ধরনের কোশ্চেন ছেড়ে দেই। একটা কোশ্চেন হচ্ছে পারি না, সারাদিন বসে থেকেও লাভ নেই, কী করবো, ছেড়ে দিই। 2 নাম্বার, আমি কোশ্চেনটা পারি, কিন্তু এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমার 5 মিনিট চলে যাবে। যে 5 মিনিটে আমি বাংলার কোশ্চেন যদি দেখতাম তাহলে আমি 3টা কোশ্চেন দেখতে পারতাম, তার মধ্যে 2টা যদি হইতো আমি 2 নাম্বার পাইতাম। তাহলে ম্যাথের কোশ্চেনে একটা হইলেও 1 নাম্বার, আবার বাংলার কোশ্চেন একটা হইলেও 1 নাম্বার। তাহলে আমি 5 মিনিটে কেন এই কোশ্চেনটা আমি ম্যাথের দেখতে যাব? ওর চাইতে ওই দিকে আমার সময় দেওয়াটা একটু ভালো। তার মানে আপনি এই ম্যাথের কোশ্চেনটা কেন ছেড়ে দিচ্ছেন? পারতেছেন না এই জন্যে না, এটা টাইম কাভার করতেছে না ভাই, এই জন্য আমরা ছেড়ে দিই। কারণ এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে একটা ছেলে প্রিলিতে 90 পাইছে, আপনি পাইছেন 70, দুইজনই পাস করছেন প্রিলি। এই যে মাঝখানে 90 আর 70 20 নাম্বারের ডিফারেন্স, এই 20 নাম্বারের ডিফারেন্স কোনো ফাইনালি কাজে লাগবে না। কারণ আপনার ফাইনাল রেজাল্ট আসবে রিটেনের 200 নাম্বার এবং আপনার ভাইবার 25 নাম্বার। এই 225-এর মধ্যে আপনাকে এই জায়গাটায় দেখতে হবে স্কোরিং আপনার কত চলে আসছে। তার মানে এমসিকিউটাকে আমরা জীবনেও এক্সাম বলি না, মাথায় রাখেন। আমরা প্রিলির পরীক্ষাকে জীবনেও পরীক্ষা বলি না, এটাকে বলা হয় একটা গেম। প্রিলি হচ্ছে একটা গেম, আপনাকে এই গেমটা খেলতে হবে। এই 1 ঘন্টা সময়ের মধ্যে কোন কোশ্চেন টাচ করবেন, কোন কোশ্চেন ছেড়ে দিবেন, কেন এটা ছেড়ে দিলেন, সময় বেশি লাগতেছে কি না, জানেন কি জানেন না, এই গেমগুলো আপনাকে খেলতে হবে ভাই। এই কারণেই গেম না জানার কারণে আমাদের অনেক অ্যাপ্লিকেন্ট আছে পরীক্ষার হলে, খেয়াল করে দেখেন পরীক্ষার সময় শেষ হয়েছে এখনও 5টা কোশ্চেন দেখার সময়ই পায় নাই, কিন্তু ওই 5টার মধ্যে সে 2টা পারত। বাসায় চলে আসার পরে কোশ্চেনটা যখন দেখে তখন মনে হয় আরে আমি তো আরও 4টা কোশ্চেনের অ্যান্সার দিতে পারতাম, আমি তো আরও 2টা ম্যাথ পারতাম। পরীক্ষার হলে কেন পারেন নাই? কারণ ওই টাইমের সঙ্গে আপনি কাভার করতে পারেন নাই, আপনি গেমটা খেলতে পারেন নাই। এই গেম আপনাকে খেলতে হবে ভাই, এই কারণে এই জায়গাগুলো একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কি জানি হইল 225 কত পাইলে ভাইবার জন্য কোয়ালিফাইড হব। এইটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কোন পোস্টের জন্য পরীক্ষা দিচ্ছেন। যেমন সাধারণত এডির জন্য যখন কথা বলা হয়, এডির জন্য বাংলাদেশ ব্যাংকের এডি, তখন সাধারণত আমরা বলি যে আপনার 120 থেকে 125 এরকম নাম্বারের দরকার হয়। সিনিয়র অফিসার হইলে সাধারণত আমরা যেরকম বলি যে 115 থেকে 120 এই রেঞ্জের মধ্যে থাকা দরকার। অফিসার হইলে সাধারণত 110 থেকে 115 এরকম রেঞ্জ ধরি। আবার আপনার অফিসার যদি হয় মানে ক্যাশ যদি হয় তাহলে সাধারণত আমরা বলি যে 105 থেকে 110 এই রেঞ্জের মধ্যে। এবং শুধু এই রেঞ্জও নয়, সেখানে অনেকগুলো বিষয় ডিপেন্ড করে। যেমন কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল, যদি কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল একটু কি হয়ে যায়, কম হয়ে যায়, তাহলে 5 নাম্বারটা কী হয়ে যায়, বেশি হয়ে যায়। এটা তো আমরা সবাই বুঝি। কোশ্চেন লাইট হয়েছে তাহলে 5 নাম্বার কী হচ্ছে, একটু বেড়ে যাচ্ছে। কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল খুব এইবারে জটিল, জিকের কোশ্চেনগুলো অস্থির অবস্থায় চলে আসছে, অনেকে পারেই নাই। ম্যাথের কোশ্চেন খুব জটিল চলে আসছে, এমন একটা আপনার আর্গুমেন্টারি টাইপের রাইটিং লিখতে দিচ্ছে, এই টপিক সম্পর্কে আমাদের ওই রকম কোনো ধারণাই নাই, ঠিক আছে, ম্যাক্সিমামের ধারণা নাই। 5 নাম্বারগুলো কী হয়ে যায়, তখন কমে যায়। কিন্তু আমরা একটা এভারেজ ধরি হচ্ছে এইরকম, যে কোন পরীক্ষা সেটার উপরে সাধারণত ডিপেন্ড করে। আর ভাইবা তো ডিপেন্ড করতেছে 25, সেটা আপনার উপরে, যে আপনি ভাইবাটাকে কিভাবে নার্সিং করতেছেন, ওই সময়টাকে কিভাবে আপনি কাজে লাগাচ্ছেন সেটার উপরে। যাই হোক, তাহলে অন্তত এই জায়গাটা আপনারা বুঝে গেছেন। এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এগুলো আপনাকে কি করতে বলছি, মুখস্থ রাখতে বলছে। এগুলো মুখস্থ রাখাটা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। কেন? কারণ এটা মুখস্থ রাখলে দ্রুত ক্যালকুলেশনগুলো করা যায়, যে কিভাবে আসতেছে না আসতেছে, কোথায় আপনার ইউজ হচ্ছে, কোথায় ইউজ হচ্ছে না, এই বিষয়গুলো। এখন কোশ্চেন এখানে আরেকটা আসে, এটার প্যারালাল আরেকটা চিন্তা আসে, যে স্যার আপনি যে রেশিওগুলো দিলেন সেইটা তো যদি 2টা বাহুর মান মিলে যায় তাহলে তো করা যায়, কিন্তু স্যার সবসময় কি 2টা বাহুর মান আপনার দেওয়াই থাকবে? না, সবসময় 2টা বাহুর মান দেওয়া থাকবে না। কিছু কিছু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহুর মান দেওয়া থাকে,
এবং বলা হয় বাকি দুইটা বাহুর মান কত আসবে, দুইটা বাহুর যে কোনো একটা বা দুইটাই দরকার হইতে পারে, কথার কথা। সেই ক্ষেত্রে তখন আমরা কি করব, এটা তো একটা বিষয় যে আমরা এখন যেটা দেখতেছি সেখানে আমরা বলেই দিছি শর্ত কয়টা মিলতে হবে, দুইটা বাহুর মান মিলতে হবে এই জায়গাটায়, ঠিক আছে। এখন এই জায়গাটায় আপনাকে চিন্তা করতে হবে যে যদি কখনো একটা বাহুর মান দেওয়া থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কোণগুলো দেওয়া থাকবে আপনার, যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের বাকি কোণগুলো, মানে তিনটা কোণগুলো কত কত, বাকি কেন বলতেছি কারণ একটা তো 90 ডিগ্রি, সমকোণী মানেই তো একটা 90, বাকি কোণগুলো কত কত আছে এটা তারা বলে দিবে ডেফিনেটলি। এটা বলে দেওয়া থাকলে তাহলে আপনি এইটার মানগুলো বের করতে পারবেন। এখন কোশ্চেন হচ্ছে কেমন করে বের করব সেটাই তো আমাদের এখন জানা দরকার, ঠিক আছে। এখন আমরা একটু সেই দিকে যাওয়ার চেষ্টা করি। খুব ভালো করে খেয়াল করেন, আমরা দুইটা ডিফারেন্ট টাইপের সমকোণী ত্রিভুজ নিয়ে একটু চেহারাগুলো দেখার চেষ্টা করব। দুইটা ডিফারেন্ট টাইপের সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা এবারে একটু চেহারাগুলো দেখব। দুইটা ত্রিভুজ, তাতে এইটা 90 ডিগ্রি, ধরেন এটার মান 30, এটার মান 60 ডিগ্রি, এইটার মান 45, এটার মানও 45। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত চলে আসে আমরা সবাই জানি, কত ডিগ্রি, 180 ডিগ্রি। দেখেন এটা 90, 45 45 90, 90 90 180, এটার মান 90, 30 60 60 যোগ করলেও কত চলে আসতেছে আমাদের 90, তার মানে 90 90 180, তার মানে ত্রিভুজ দুইটা ঠিক আছে, এতটুকু নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এখন যে জিনিসটা একটু জানা দরকার সেটা হচ্ছে যদি কখনো 30 60 এবং 90, 30 60 এবং কত 90 ডিগ্রি কোণ পাই, তাহলে এইটার বিপরীত বাহুগুলো কেমন চলে আসবে সেটা একটু আমাদের জানা দরকার। 30 ডিগ্রির বিপরীত বাহু এক্স, 60 ডিগ্রির বিপরীত বাহুকে আমরা বলি হচ্ছে x√3, 90 ডিগ্রির বিপরীত বাহুকে বলা হচ্ছে টুয়াইস এক্স। এখন কোশ্চেন হচ্ছে এগুলো কোথাকার জিনিস, এগুলো কোন জায়গাটাই বসাবো সেটাও এখন একটা দেখার বিষয়। আমরা বিপরীত বাহু বলছি কেমন একটু খেয়াল করেন, এটা কত ডিগ্রি 30 ডিগ্রি, তার বিপরীত বাহু এইটা, এইটাকে আমরা বলতেছি এক্স, এটা কত ডিগ্রি 60, তার বিপরীত বাহু এইটা, এটাকে বলা হচ্ছে x√3, এটা কত 90, তার বিপরীত বাহু এটা, এটাকে বলা হচ্ছে টুয়াইস এক্স। এখন কোশ্চেন হচ্ছে স্যার আপনি যে সব হাবিজাবি সব বসাইলেন এগুলো আবার কি জিনিস, এগুলো আদৌ কি ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক আছে কিনা সেটারও প্রমাণ আপনার হাতের কাছেই আছে। কে প্রমাণ করবে? পিথাগোরাস সাহেব। যেমন এটার বর্গ করে দেখেন কত চলে আসে 4x², এটার বর্গ করলে 3x², এটার বর্গ x², 3x² x² যোগফল 4x², তাহলে দেখেন অতিভুজের বর্গ বাকি দুই বাহুর বর্গের যোগফল কিন্তু মিলে যাচ্ছে। এখন মজার বিষয়টা হচ্ছে যে স্যার আপনি এটা কোথায় থেকে আবার আবিষ্কার করলেন? এটা স্যার এটা আবিষ্কার না, এইটা হচ্ছে এখন যে পোর্শনটুকু দেখতেছেন এইটা মূলত হচ্ছে ত্রিকোণমিতির পাঠ। আমরা ত্রিকোণমিতিতে গেলেই দুইটা বিপদের মধ্যে পড়ে যাই। প্রথম বিপদ, আমরা তিনটা লাইন ছোটবেলা থেকে মুখস্থ করতাম, সাগরে লবণ অধিক, কবরে ভূত অধিক, টেরা লম্বা ভূত, তাই না? যে সাইন থিটা ইকুয়াল টু কী হয়, কস থিটা ইকুয়াল টু কী হয়, ট্যান থিটা, আবার ওইদিকে সাইনের উল্টা হচ্ছে আমাদের কি আছে, কোসেক আছে, আবার কসের উল্টা হচ্ছে সেক আছে, ট্যানের উল্টা আবার হচ্ছে আমাদের কট আছে। এই যে কাহিনীগুলো, এইটা একটা বিপদের মধ্যে ফেলাই দেয় যে সাইন থিটা ইজিক্যাল টু কি জানি লম্ব বাই অতিভুজ নাকি ভূমি বাই অতিভুজ, এটা নিয়ে একটা বিপদের মধ্যে পড়ি। দ্বিতীয় বিপদ হচ্ছে সবথেকে ভয়ঙ্কর বিপদ, সেটা হচ্ছে সাইন 30 ডিগ্রির মান কত, কস 45 এর মান কত, ট্যান 90 ডিগ্রিরই বা মানটা কত আসবে, ওই টেবিলটা আবার মুখস্থ করে রাখা লাগে, তাই না? বিপদ না? কিন্তু মজার বিষয় যে এই দুইটা পোর্শন যদি আপনি মাথায় রাখতে পারেন, সেটা কোন দুইটা পোর্শন, এই যে এখানে যে আরেকটা আছে 45 45 90, এই 45-এর বিপরীত বাহুটাকে বলা হয় এক্স, এটার বিপরীত এক্স, 90-এর বিপরীত হচ্ছে x√2, 45 বিপরীত বাহু এক্স, 45 বিপরীত বাহু এক্স, 90-এর বিপরীত বাহু x√2, এটার বর্গ করলে 2x², x² এর যোগফল 2x² মিলে যাচ্ছে। এই যে কাহিনী দুইটা দেখতেছেন এটা মূলত হচ্ছে ত্রিকোণমিতির পাঠ থেকে নিয়ে আসা। তাহলে কোশ্চেন আপনি কেন দিলেন এটা? আপনারা কি ত্রিকোণমিতি পড়াবেন না? অবশ্যই পড়াবো আমরা ত্রিকোণমিতি। টেবিল মুখস্থ করাবো না? হ্যাঁ মুখস্থ করাবো। সাইন থিটা ইকুয়াল টু কি হয় পড়াবেন না? তাও করাবো। কিন্তু কথা হচ্ছে যদি সহজে আপনি কোনো ক্যালকুলেশন করতে পারেন তাহলে আপনি কেন ওই দিকে আগে দৌড়াবেন? ওটা তো করবই, কিন্তু যদি আমি সহজে শুধু দুইটা লাইন মুখস্থ রেখে যদি এই ক্যালকুলেশনগুলো কভার করতে পারি তাহলে কেন আমি এই সুযোগগুলো হাতছাড়া করব? ছোটবেলা থেকে আমরা গাছ ভাঙ্গার অঙ্ক পড়ছি, একটা ঝড় আসে, একটা গাছ ভাঙ্গেই, জীবনেও পুরাটা ভেঙে যায় না, এরকম ঝুলতে থাকে, যে কোণগুলো তৈরি হয়
হয় 30 ডিগ্রি কোণ তৈরি করে, অথবা 60 ডিগ্রি কোণ তৈরি করে, অথবা 45, এর বাইরে জীবনেও যায় না। খেয়াল করে দেখেন, একটা ঘর থাকে, একটা ঘরের পাশে মই দেওয়া থাকে, এই মইটা পুরা দেওয়ালের সঙ্গে এরকম করেও থাকে না, আবার ভূমির সঙ্গে নিচে ফেলানো থাকে না, এই বাঁকা করেই থাকে। এই সারা জীবন আপনি দেখবেন এই মইটা দেওয়ালের সঙ্গে এরকম বাঁকা করাই থাকে, এবং এই বাঁকা করাতে যে কোণ তৈরি হয় সেই কোণগুলো হয় 30 অথবা 60 অথবা 45, এর বাইরে জীবনেও যায় না। আবার সূর্যেরও অঙ্ক করছি আমরা, গাছের ছায়ার অঙ্ক করছেন না, যে দুপুরে 1টার সময় বা 12টার সময় এত ডিগ্রি কোণে ছায়া পড়তেছে, একটা গাছের ছায়া দৈর্ঘ্য এতটুকু, তাহলে বলেন গাছের উচ্চতা কতটুকু। এই টাইপের যত অঙ্ক আছে আল্লাহর ওয়াস্তে এই দুইটা যদি আপনি মাথায় রাখতে পারেন, সব কাজ কমপ্লিট, কাজই কমপ্লিট। আপনার সাইন থিটা ইকুয়াল টু কি হয়, সাইন 45 ডিগ্রির মান কত মুখস্থ রাখার কোনো দরকার নেই, এই দুটা দিয়ে কাভার হয়ে যাবে। সেটা তো এখন আমরা আবারও বলতেছি যে তার মানে এইটা না যে আপনাদেরকে আমরা এইটা বলতেছি না যে আমরা ত্রিকোণমিতি পড়বো না, আমরা সাইন থিটা ইকুয়াল টু পড়বো না, আমরা সাইন 45 এর মান মুখস্থ করবো না, না অবশ্যই করবো ভাই, অবশ্যই আমরা করব। আমাদের 28 নম্বর লেকচারই আছে হচ্ছে ত্রিকোণমিতির, ম্যাথের আমাদের লাস্ট চ্যাপ্টারটাই হচ্ছে 28, সেখানেই আছে ত্রিকোণমিতি, আমরা করবই, সেটাও করব। কিন্তু কথা একটাই, সহজে যদি করতে পারি তাহলে সেই সহজ প্রসেসটা কেন আমি শিখবো না, কেন আমি জানবো না? কারণ এমসিকিউতে তো সময় কম পাওয়া যায় ভাই, তখন আপনি কি করবেন? তখন আপনার সহজ প্রসেসগুলোর দিকে যাওয়া উচিত না? এই কারণেই এই প্রসেসগুলোর সঙ্গে আমাদেরকে কি করতে হয়, একটু ইউজ টু হইতে হয়। এখন কোশ্চেন, স্যার তাহলে এটা ইউজ হবে কিভাবে? চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। কথার কথা, ধরেন আপনাকে এইরকম একটা ত্রিভুজ দেওয়া হইলো, দিয়ে বলা হইলো এই ত্রিভুজের এই কোণটার মান 30 ডিগ্রি এবং এই বাহুটার মান 2 মিটার হইলে বলেন তাহলে এইটার অতিভুজের মান কত আসবে। কথার কথা যে আপনাকে বললো অতিভুজের মান কত। এখন দেখেন আমরা কি করি, সলভটা করা হয় কিভাবে সেটার প্রসেসটা আগে একটু খেয়াল করেন। তখন আমরা এইভাবে কাজ করি যে এটা কত ডিগ্রি, 30, এটা 90, তাহলে এটা ডেফিনেটলি কত আসার কথা, 60। এখন একটু চিন্তা করেন তো, 30, 60, 90 কি জানি বলতেছিল, 30-র অপোজিট এক্স, এটা 30, তার অপোজিট এক্স, 60-র অপোজিট x√3, 90-র অপোজিট টুয়াইস এক্স। তাহলে দেখেন আমরা যে বাহুটাকে বা লম্বটাকে বলতেছি এক্স, সেটাকেই কোশ্চেন কত বলছে 2, তাহলে এক্স এর মানই 2। তাহলে ভূমির মান যদি বলতো তাহলে এক্স এর মান 2 বসাই দিলে আমরা বলতাম 2√3। তাহলে আমাদের অতিভুজের মান তাহলে কত আসবে, 2 × 2, তার মানে অতিভুজের মান চলে আসবে তাহলে 4, এক্স এর মান 2 এখানে বসাই দিলাম। তার মানে কি, যদি আমাদের লম্বের মান 2 হয় তাহলে অতিভুজের মান তখন চলে আসবে 4। দেখেন আমরা কিন্তু ত্রিকোণমিতির কাহিনীই করছি, কিন্তু একটু ঘুরায় পেঁচাই দিয়ে করছি, ত্রিকোণমিতির সাইন কস আমরা বলি নাই। এটা না বলে দিয়ে দেখেন আমাদের অঙ্কটা হয়ে গেছে। আদৌ হয়েছে কিনা প্রমাণ দেখতে চান? আসেন পিথাগোরাসের কথাটাকে কাজে লাগাই, দেখি তো বোঝা যায় কিনা। 4-এর বর্গ করলে কত আসে, 16। 2√3-র বর্গ করলে কত আসে, 3 × 4 = 12। আর 2-এর বর্গ করলে 4, 12 আর 4 = 16। তাহলে দেখেন এটার বর্গ বাকি দুই বাহুর বর্গের যোগফল মিলে গেছে। তার মানে অঙ্ক যে হয়েছে কিনা তারও প্রমাণ আপনাদের হাতের কাছেই আছে। তাহলে এটা কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে এবারে আপনাদের কাছেই কোশ্চেন, বলেন তো এইটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের আপনার চিহ্ন, এইটা বলা হইল কত ডিগ্রি, এটা বলা হইল 60 ডিগ্রি। এই বাহুটার মান বলা হইল 6 মিটার। কত মিটার? 6 মিটার। তাহলে এখন আপনাকে বলা হইল বলেন এই ত্রিভুজটার উচ্চতা কত চলে আসবে। একটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, 60 ডিগ্রি, ভূমির মান বলা হইল 6 মিটার, কোশ্চেন হচ্ছে তাহলে এটার লম্বটা কত আসবে। একটু চেক করেন তো দেখি তো পারা যায় কিনা, কতটুকু পারি আমরা একটু চেক করে দেখি। কত কত চলে আসে চিন্তা করেন। 30, 60, 90 কি কি ছিল, 30, 60, 90 মনে করেন 30-র অপোজিট এক্স, 60-র অপোজিট x√3, 90-র অপোজিট টুয়াইস এক্স। দেখি তো এবারে কার কার মিলানো যায়, কে কে মিলাইতে পারেন। জুমে যারা আছেন তারাও একটু অ্যান্সার দেন, যারা লাইভে আছেন তারাও একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, দেখি তো পারা যায় কি না। বিপদের মধ্যে ফেলাই দিলাম নাকি, একটু সময় লাগতেছে মনে হচ্ছে। দেখি কার কার অ্যান্সার চলে আসে, কে কে অ্যান্সারটা দিতে পারতেছেন, কার কত আসলো। স্কয়ার রুট দিয়ে রেখে দেন সুমন। সাধারণত মজার ব্যাপার পরীক্ষাগুলোতে এগুলো ওই দশমিক আকারে খুব কম থাকে ভাই,
আপনার স্কোয়ার রুট আকারেই পাওয়া যায়। এই যে 9 অ্যান্সার দিছে, গুড, 2√3, ফাইন। হ্যাঁ 2√3 আসছে রায়হানের। সুমন একটু চেঞ্জ করে দিয়ে বলেন তো কত আসছে আপনার। 9-এর অ্যান্সার আসছে, রায়হানের অ্যান্সার আসছে, গুড। চলেন তাহলে আমরা একটু সবাই মিলে এবারে টেস্ট করি, যেহেতু 2-3 জনের অলরেডি চলে আসছে, আমরা একটু চেক করি। এটা 60, এটা 90, তাহলে এটা ডেফিনেটলি কত ডিগ্রি আসার কথা, 30। 30-র অপোজিট হয় এক্স, 60-র অপোজিট হয় x√3, 90-র অপোজিট চলে আসে টুয়াইস এক্স। তাহলে আমরা যে বাহুটাকে বলতেছি x√3, কোশ্চেন সেটারই মান বলছে কত, 6। দ্যাট মিনস তাহলে এক্স এর মান আমরা বলতে পারি 6/√3। 6কে ভাঙ্গাই দিলে আমরা কি লিখতে পারি, 2 × 3/√3। আবার 3কে ভাঙ্গাই দিলে কি হয়, ছোট বাচ্চাদের মতন করে √3 × √3, আর নিচে তো একটা √3 ছিলই। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে ফাইনালি আমরা এক্স এর মান পেয়ে গেছি। এক্স এর মান কত আসছে, 2√3। তাহলে আমাদের উচ্চতার মানও তো এক্স, আর এক্স এর মানটাই হচ্ছে কত, 2√3। দ্যাটস ওয়াই তাহলে আমরা অ্যান্সার দিতে পারি, অ্যান্সার হচ্ছে আমাদের 2√3। থ্যাংক ইউ যাদের যাদের অ্যান্সার আসছে, গুড। সোলাইমান 3-9-18, এই 3-9-18 কোথায় থেকে পাইলেন আপনি, কিসের 3-9-18? সোলাইমান বুঝি নাই এটা। তাহলে এই অংশটুকু ক্লিয়ার। তাহলে এইবারে বলেন তো দেখি আপনারা এইটার মান কত আসবে বলতে পারেন কিনা। এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, ঠিক আছে। এই বাহুটার মান বলা হইলো 4 মিটার। কত মিটার, 4 মিটার। তাহলে বলেন এই ত্রিভুজটার ভূমির মান কত আসবে, দেখি কে কে করতে পারেন এটা। একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার একটা কোণ 90 আর একটা কোণ 45, এবং তার অধিভুজের মান দেওয়া হইল 4 মিটার। কোশ্চেন হচ্ছে তাহলে এই ত্রিভুজটার ভূমির মান কত আসবে, দেখি একটু ক্যালকুলেশনটা করতে পাচ্ছেন কিনা। এই দুইটা লাইন যে কি পরিমাণে আপনাদের জিওমেট্রির এই জায়গাগুলোতে হেল্প করবে বলার মতন না। আমরা যখন মূল ক্লাসগুলো করব তখন টের পাবেন যে এগুলো কতগুলো জায়গায় কি কিভাবে ইউজ করা যায়। অনেকগুলো জায়গায় এটাকে ইউজ করা হয় এবং এতই ইফেক্টিভ বলার মতন নয়। চলে আসছে আমাদের কার, এটা সোহাগের চলে আসছে 2 মিটার। নয়ন 2√2, 2√2 2 মিটার, দুইটা অ্যান্সার পাইছি। আচ্ছা সোলাইমানের 2√2 আসছে। রাশিদুল হকের, রাশেদের চলে আসছে 2√2, গুড। সাজিদুল ইসলাম 2√2, রাহানের 2√2, ওকে। বাস, তার মানে বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমামেরই অ্যান্সার আমাদের চলে আসছে 2√2। হ্যাঁ, STH-এরও 2√2 চলে আসছে। তাহলে এখন এই দেখি 2√2 হয়েছে নাকি, 2 হয়ে গেছে, কিন্তু STH আপনি যে সিম্বল দিয়েছেন ওটা 2 হয়ে গেছে, ঠিক আছে, গুড। এবার ঠিক আছে। তাহলে আসেন আমরা একটু চেক করে দেখি যে এইটা রেজাল্টটা কত চলে আসে। দেখেন এটা 45 ডিগ্রি, এটা 90, তাহলে এটাও অবশ্যই কত আসবে, 45। তাহলে 45-এর অপোজিট কি হয়, এক্স। 45-এর অপোজিট এক্স, 90-র অপোজিট আসে তখন x√2। তাহলে আমরা যে বাহুটাকে বলতেছি x√2, সেটাকে ওরা বলতেছে 4 মিটার। তাহলে x√2 মানে হচ্ছে 4। তাহলে এখান থেকে x এর মান কি বলা যায়, 4/√2। তাহলে 4কে যদি বাচ্চাদের মতন করে ভাঙ্গাই দেই তাহলে 2 × 2/√2। একটা 2 থাকলো, আরেকটা 2কে যদি ভাঙ্গাই দেই তাহলে √2 × √2 বলা যায়। নিচে একটা √2, তাহলে উপরে √2 কাটাকাটি, ফাইনালি কি পাইলাম, 2√2। তার মানে x এর মান আমরা পেয়ে গেছি, x এর মান 2√2। তাহলে ভূমির মানটাই তো x, তাহলে সেই x এর মানটাই হচ্ছে 2√2। যদি উচ্চতা বলতো তাও x, তাহলে এটার মানও আসতো আমাদের কত, 2√2 আসতো। এবার তাহলে বলেন ক্যালকুলেশনের জায়গাগুলো ক্লিয়ার কিনা। যাদের অ্যান্সার আসে নাই বা যাদের অ্যান্সার একটু ভুল চলে আসছিল, আপনারা টাইপ করেন নাই বা বোঝেন নাই, এইবার একটু বলেন যে এটা কি ক্লিয়ার কিনা। তাহলে এটা কি বোঝা গেল, বোঝা যাচ্ছে। আয়েশা আক্তারের ঠিক আসছে, গুড। STS এর এবারে ঠিক আছে।
ফাইন, তাহলে অ্যান্সার চলে আসছে। এইবারে তাহলে দেখি আমরা আরেকটা কোশ্চেন দেই, দেখি আপনারা করতে পারেন কিনা। এই ধরেন আমাদের এখানে দুইটা ত্রিভুজ দেখা যাচ্ছে, এইটা 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রির সিম্বল, এইটা বলা হইল 30 ডিগ্রি, এইটা বলা হইল 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এইটাকে আমরা বললাম এ, এটা বি, এটা সি, এইটা হচ্ছে ডি। আমরা এই জায়গাটায় কোশ্চেনে বলে দিলাম এই সিচুয়েশনের ক্ষেত্রে বিসি বাহুর মান আমরা নিচে বলে দিলাম কথার কথা, যে ধরেন বিসি বাহুর মান হচ্ছে 6 মিটার, ঠিক আছে। দিয়ে আপনাকে এখন তাহলে বলা হইলো যে সিডি বাহুর মানটা কত আসবে, সিডি বাহুর মানটা কত আসবে, এটা হচ্ছে আমাদের কোশ্চিন। এই হচ্ছে আপনার কোশ্চিনটা। তাহলে এখন বলেন এই কোশ্চেনের উত্তর কত আসবে। এটা হচ্ছে ফিগারটা, যেখানে তারা বলতেছে বিসি বাহুর মান 6 মিটার, বিসি বাহুর মান 6, আর সিডি বাহুর মানটা কত চলে আসবে। চেক করেন দেখি, 2 মিনিট সময় আপনাদের জন্য, দেখা যাক কার কি চলে আসে। হ্যাঁ, অনেকটা এগুলো ম্যাজিকের মতনই কাজ করে আসলে, কিন্তু যেটা আমরা নর্মালি সলিউশন করতে গেলে মিনিমাম আপনার সময় লাগতো 4 থেকে 5 মিনিট, সেটা দেখেন আমরা অনেক দ্রুতই কিন্তু কাভার করতে পারি, এবং আমাদের টেনশনটাও কম থাকে, আমাদের এই জায়গাটায় কষ্টটাও কম হয়ে যায়, কম কষ্টের মধ্যে আমরা এই ম্যাথগুলো কাভার করতে পারি শুধু এই দুইটা লাইন জানার কারণে। দেখা যাক এই কোশ্চেনের উত্তর কার কত আসে। দেখি কার কার অ্যান্সার আসে। রাহেনের আসছে 2, সুমনের আসছে 12√2। আচ্ছা, আপনাদের অ্যান্সারগুলো আমি রেখে রাখি। একজনের আসছে 2, একজনের 12√2। দেখি আর কার কার কি কি আসে। 2 জনের অ্যান্সার পাওয়া গেছে, রায়হান এবং সুমন। আচ্ছা, নয়নের আসছে 4√3, নয়নের আসছে 4√3। আরে অনেকগুলো অ্যান্সার পাওয়া যাচ্ছে। আরেকটা অ্যান্সার কি আমি দিব? নান অফ দিস। 4টা অ্যান্সার, এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার হচ্ছে নান অফ দিস, নাকি? বাকিরা তাহলে টিক চিহ্ন দেন। 4√6 আরেকজনের আসছে 4√6। আরে বাপরে বাপ, অনেকগুলো কিন্তু অ্যান্সার পাওয়া যাচ্ছে। 4√6, 4√6, 3√2। আরে বাপরে বাপ, এটা কি? এটা আয়শা। আল্লাহ, এবারে তো আমার অ্যান্সার লেখার জায়গায় তো শেষ হয়ে যাচ্ছে। আমার অ্যান্সার লেখার জায়গা কিন্তু শেষ। 1 2 3 4 5টা 5 রকমের অ্যান্সার পাওয়া গেছে। 6√2। ওরে বাপরে বাপ, আর দেন না স্যার, স্যার এবারে আমি স্যালেন্ডার। 6√2 আবার আসছে হচ্ছে কত? 4√6। 4√6 আছে এখানে, হ্যাঁ 4√6 একটা আছে। 1 2 3 4 5 6। থেমে যান, আর যাওয়ার দরকার নাই, যাই যে পর্যন্ত আসছেন সবাই থেমে যান। এবারে আসেন আমরা একটু স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখি কি চলে আসে। দেখেন এখানে ত্রিভুজ কয়টা? প্রথম কথা, 2টা ত্রিভুজ, নিচে একটা উপরে একটা। আমরা একটা একটা করে আগে চিন্তা করব, একসঙ্গে চিন্তা করব না। এই ত্রিভুজটাকে আগে একটু চিন্তা করেন, ঠিক আছে? এই ত্রিভুজটা কোনটা? এই যে এটা উপরে পোর্শন ছিল এ, ওই কর্নারটা বি যেটা 90 ডিগ্রি ছিল, এই কর্নারটা সি যেটা ছিল হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা অবশ্যই কত ডিগ্রি আসার কথা? 60 ডিগ্রি। আর বিসি বাহুর মানটাই বলছে 6, এই বাহুটার মান বলছে কত? 6। তাহলে এইবারে এখন আমরা এই স্টেপটা আগে কভার করি। 30 60 90 মুখস্থ থাকার কথা তো, তাই না? এখন 30-র অপোজিট কত হয়? এক্স। 60-র অপোজিট x√3, 90-র অপোজিট টুয়াইস x√3। তাহলে এখন একটু চিন্তা করে দেখেন, আমরা যে বাহুটাকে বলতেছি 6 মিটার, মানে কোশ্চিন যেটাকে বলতেছে, আমরা সেটাকে বলতেছি x√3। তাহলে এই x√3 মানটাই 6। তাহলে x এর মান কত চলে আসবে আমাদের? 6/√3। 6কে √3 দ্বারা ভাগ করলে কত চলে আসে? 2√3। 2√3 এই পর্যন্ত দেখেন ঠিকঠাক মতো আছে কিনা? 2√3 পর্যন্ত, যে x এর মান 2√3। x√3 এর মান 6 হইলে x এর মান √3 দ্বারা যদি ভাগ করে দেই, 3 দোকানে 6, তাহলে x এর মান 2√3। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ না না? আগে এতটুকু বলেন, আমরা স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করি। পুরাটা একবারে করে এই জায়গাটায় দেখে কোনো লাভ নেই। আমরা ঘটনা যদি বুঝি স্টেপ বাই স্টেপ, তাহলে ক্যালকুলেশনটা সহজ হয়।
ক্লিয়ার? ওকে ফাইন, ডান। আচ্ছা তাহলে এখন বলেন এক্স এর মান যদি 2√3 হয় তাহলে এই বাহুটার মান কত আসবে? টোয়াইজ এক্স এর মান, 2 ইন্টু এক্স এর মান আমরা বসাই দিলাম 2√3, তার মানে দুই দোকানে আসে 4√3। অর্থাৎ আমরা কি তাহলে এখান থেকে বলতে পারি যে আমরা এখন এসি বাহুর মান পেয়ে গেছি। এসি বাহুর মান কত? 4√3। হ্যাঁ না না, এসি বাহুর মান 4√3। এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে কিনা এর আগে বলেন যে এসি বাহুর মান 4√3, ক্লিয়ার? গুড, এতটুকু ক্লিয়ার। আসেন তাহলে এবারে একটু আমরা এই উপরে ত্রিভুজের দিকে একটু তাকাই। আসেন উপরে ত্রিভুজটা নেই, এবারে উপরে ত্রিভুজটাকে একটু সোজা করে আমরা আঁকাইলাম। দেখেন উপরে পোর্শনে কে ছিল? ডি লিখলাম, এই কর্নারটা ছিল এ, এই যে এটা এ, এটা ছিল হচ্ছে আমাদের 90 ডিগ্রি লিখলাম। এই কর্নারটা ছিল সি, সেটাও আমরা লিখলাম। সি কোণটা ছিল 45 ডিগ্রি, সেটাও আমরা লিখলাম, সি এর মান 45 ডিগ্রি। তাহলে 45 90, তাহলে এটা অবশ্যই কত আসার কথা? এটাও 45-এ আসার কথা ডেফিনেটলি। তাহলে এখন আপনারা চেক করে দেখেন তো আমরা এসি বাহুর মান কত পাইছি? 4√3। এই যে এসি বাহু, এটার মান 4√3। এখন রুলস কি বলে? 45 45 90 মনে পড়ে কিনা একটু খেয়াল করেন। 45-এর অপোজিট কত? এক্স। 45-এর অপোজিট এক্স, 90-র অপোজিট x√2, তাই তো ছিল, তাই না ফরম্যাট? তাহলে এখন বলেন আমরা যেটাকে এক্স বলতেছি, কোশ্চেন সেটাকে কত বলতেছে? 4√3। তাহলে এক্স এর মানটাই হচ্ছে কত? 4√3। ভাই আমাদের কার মান বের করতে বলছে কোশ্চেন বলছে সিডি বাহুর মান। তাহলে দেখেন তো সিডি বাহুর মান আমাদের কত চলে আসছে? সিডি বাহুর মান আমাদের চলে আসছে x√2। এই এক্স এর মান কত? এক্স এর মান তো আমরা এখনই পাইলাম 4√3, আর এইদিকে কত আছে? √2। তার মানে কি আসে? 3 দোকানে 6, তার মানে অ্যান্সার হচ্ছে সিডি বাহুর মান 4√6। এই যে 4√6 যাদের যাদের আসছিল তাদের অ্যান্সারটা কারেক্ট। এবার তাহলে বলেন আমাদের অ্যান্সার কি বোঝা গেল কিনা, যে কিভাবে আমাদের অ্যান্সার সিডি বাহুর মান 4√6 আসলো? এটা কি ক্লিয়ার? এটা বেশ টপ টাইপের একটা কোশ্চেন ছিল কিন্তু, ঠিক আছে, বেশ টপ টাইপের কোশ্চেন, খুব ভালো লেভেলের একটা কোশ্চেনের কথা যদি বলে থাকেন তাহলে এটা একটা ভালো লেভেলের কোশ্চেন আপনার। সবগুলো স্টেপ দেখেন আমরা আলাদা আলাদা করে স্টেপ বাই স্টেপ আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। আমরা কিন্তু পুরোটা লেখে কিন্তু বলি নাই, একটা একটা করে স্টেপ গেছি, একটা একটা করে আমরা স্টেপগুলো বোঝানোর চেষ্টা করছি। 4√3 কেমনে আসলো সেটা আগে বুঝছি, তারপরে সেটা পরের যে ত্রিভুজটা ছিল সেখানে অ্যাপ্লাই করে আমরা কিভাবে সিডি বাহুর মান নিয়ে আসলাম সেটা পেয়ে গেছি। তাহলে অন্তত এইটা কি বোঝা যাচ্ছে কিনা বলেন যে আমরা যে ফরম্যাট দুইটা দিছিলাম, কোথায় ফরম্যাট? এই যে দুইটা ফরম্যাট ছিল আমাদের, যে 30 60 90 এবং 45 45 90, এইটার ইউজগুলো কি বোঝা যাচ্ছে কিনা? সামিন, মিথুন না বুঝলে রেকর্ড থেকে আরেকবার একটু দেখে নেবেন যে কোন জায়গাটায় আপনি বুঝেন নাই, ঠিক আছে? এগুলো রেকর্ড থাকবে, আপনি রেকর্ড থেকে আরেকবার একটু দেখে নেবেন যে কোন জায়গাটা আপনি স্লিপ করে ফেলছেন, ঠিক আছে? আচ্ছা এবার একটু বলেন যে আমাদের বাকিদের কি ক্লিয়ার কিনা যে এই দুইটা ফরম্যাটের ইউজ কেমন হইতে পারে, ইউজগুলো কেমন হইতে পারে, সবার কি ক্লিয়ার? জি স্যার, জি স্যার, জি স্যার, ক্লিয়ার, গুড। তাহলে এবার একটু বলেন যে আমরা এই যে ছোট ছোট করে জিনিসগুলো, মানে আজকে কিন্তু অনেকগুলো বিষয় একসঙ্গে কিন্তু নিয়ে আসা হয় নাই, শুধু ত্রিভুজের মধ্যে আমরা ছিলাম। মূল জায়গা দেখেন আমরা কিন্তু দুইটা শিখছি, আসলে দুইটা জিনিস নেই কতগুলো গল্প করতে হয়েছে। প্রথম জিনিসটা কি ছিল? যে সমকোণী ত্রিভুজের পিথাগোরিয়ান রেশিও যেটা, সেটার আমরা ইউজ দেখছি 3 4 5 5 12 13 7 24 25 8 15 17 9 40 41, এটার আমরা একটা ইউজ দেখছি। দ্বিতীয় আমরা যে কাহিনীটা দেখছি সেটা হচ্ছে যদি কখনো সমকোণী ত্রিভুজের একটা বাহু এবং কোণ দেওয়া থাকে তাহলে বাকি দুইটা বাহুর মান কেমনে বের করব সেটা দেখছি। এবং আরেকটা ইন্টারেস্টিং জায়গা আমরা দেখছিলাম, সেটা হচ্ছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার, বিশেষ করে সমবাহু এবং সমদ্বিবাহুর ত্রিভুজের যে সূত্র বলে অভ্যস্ত, এইটা যে আসলে সূত্র নয়, এইটা যে মূল সূত্রের একটা ক্যালকুলেশনের সংক্ষিপ্ত রূপ, এই জায়গাটা কি বোঝা গেছে কিনা এবারে একটু বলেন, এই জায়গাগুলো কি ক্লিয়ার হয়েছে কিনা?
তাহলে আজকের ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত অল ওভার যদি বলেন তাহলে 3টা ঘটনা আমরা পাইছি। দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত যদি বলেন তাহলে 3টা ঘটনা। একটা ঘটনা হচ্ছে এই ফর্মুলাগুলো, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, b/4 স্কোয়ার রুট অফ 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এগুলো কোথায় থেকে আসছে সেই জায়গাটা দেখাইছি। কেন দেখাইছি? কারণ আমরা বলছিলাম যে জিওমেট্রি মানে মুখস্থের কোনো বিষয় নেই, এই ঘটনাগুলো বোঝা দরকার যেগুলো কোথায় থেকে আসছে সেই জায়গাটা আমরা চেনার চেষ্টা করছি। 2 নাম্বারটা আমরা দেখার চেষ্টা করছি যে আমাদের সমকোণী ত্রিভুজের পিথাগোরিয়ান রেশিওগুলো কিভাবে কাজ করে। সেখানে যেটা শর্ত দেওয়া হয়েছিল দুইটা বাহু মিলে যাবে আর ডেফিনেটলি আমাদের বড় বাহুটা অতিভুজী হইতে হবে। 3 নাম্বার যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের যদি একটা বাহুর মান এবং কোণগুলো যদি দেওয়া থাকে তাহলে বাকিগুলো কিভাবে আমাদের কাজ করব অর্থাৎ বের করতে পারবো সেইটার আমাদের উপায়টা এখানে আমরা পেয়ে গেছি। হ্যাঁ, রেকর্ড কি থাকবে গ্রুপে? হ্যাঁ, রেকর্ড থাকবে। এখন রেকর্ডগুলো কোথায় পাবেন না পাবেন এই জায়গাগুলো মোটামুটি আপনাদেরকে জানানো হবে যখন মূল ক্লাসগুলো শুরু হয়ে যাবে, তখন আমাদের এটা জানানো হয়ে যাবে। আপনারা টেনশন করার কোনো কারণ নেই, প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, ফাউন্ডেশনের ক্লাসও রেকর্ড থাকবে এবং আপনাদের মূল ক্লাসগুলোও রেকর্ড থাকবে। এবং এই রেকর্ডগুলো কোথায় থাকবে আপনাদেরকে আরেকটা ক্লাসে আমরা সুন্দর করে জানাই দিব, ঠিক আছে? যে কোন জায়গাটায় আপনি আপনার যে গ্রুপটা আছে এই গ্রুপে যাবেন, যায় কোথায় ক্লাসগুলো রেকর্ড পাবেন, সেখানে ক্লিক করলে কোথায় থেকে রেকর্ডটা দেখাবে এবং এটা সুন্দর করে একদম কি করা থাকবে আপনার সাজানো থাকবে, ক্লাসগুলো লেখাই থাকবে। ম্যাথের ফাউন্ডেশন ক্লাস এত তারিখে, লিঙ্ক ওখানে থাকবে। ইংলিশের ফাউন্ডেশন ক্লাস এত নাম্বার, ওখানে লিঙ্ক থাকবে। ম্যাথের আলাদা করা থাকবে, ইংলিশের আলাদা করা থাকবে, বাংলার আলাদা। যেমন আপনি কথার কথা ইংলিশের 2 নাম্বার লেকচারটা পারেন নাই, তাহলে আপনি কি সব আল্লাহর রাস্তায় সিরিয়াল দেখবেন না? আপনি ইংলিশ সাবজেক্টের ভিতরে যাবেন, যাই আপনি দেখবেন ওখানে লেখাই আছে লেকচার 1 এত তারিখ লিঙ্ক, লেকচার 2 এত তারিখ লিঙ্ক। তাহলে আপনি কোনটা করেন নাই? 2 নাম্বার লেকচার। ওই 2 নাম্বার লেকচারে যে রেকর্ডটা আছে ওখানে ক্লিক করলে 2 নাম্বার লেকচারের আপনার রেকর্ডের ক্লাসটা ওখান থেকে পেয়ে যাবেন। এগুলো কোথায় থাকবে না থাকবে সব কিছু আমরা ইনশাল্লাহ মূল ক্লাস যখন শুরু করব তখন আপনাদেরকে দেখাই দিব এটা, ঠিক আছে? আচ্ছা, মূল ক্লাসগুলো কবে থেকে শুরু হচ্ছে? আমাদের 4 তারিখ থেকে আমাদের শুরু হবে। 4 তারিখ এটার আগ পর্যন্ত আমরা ফাউন্ডেশন ক্লাসগুলো নিয়ে থাকি। এখন কোশ্চেন হচ্ছে কেন ফাউন্ডেশন ক্লাস শুরুই করেন কালকে থেকে মূল ক্লাস? না, আমরা মূল ক্লাস শুরুর আগে আমরা এই ঘটনাগুলো বা এই পার্টগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি। কেন? যেন মূল ক্লাসে যাওয়ার আগে আপনি একটা মাইন্ড সেট আপ করতে পারেন যে জিনিসগুলো কেমন, আমাকে কিভাবে চিন্তা করতে হবে, আমাদের কথাগুলোর সঙ্গে আপনারা ইউজ টু হইতে পারতেছেন কিনা। সেই কারণে মোটামুটি আমরা এখানে একটু সময় নেই যেন আপনারা আমাদের এই টোনের সঙ্গে আমাদের এই জিনিসগুলোর সঙ্গে আপনি যাতে ইউজ টু হইতে পারেন। সেই জন্য আমরা মোটামুটি আপনার ম্যাথ, ইংলিশ, বাংলা এগুলোর হচ্ছে ফাউন্ডেশন ক্লাসগুলো দিয়ে থাকি। এই ফাউন্ডেশন ক্লাস মানে এটা না যে এটা ফ্রি ক্লাস, ঠিক আছে, এটা কোনো কাজে লাগবে না, না, এগুলোর প্রত্যেকটা জিনিস মূল ক্লাসে গেলে আমাদের কাজে লাগবে। আগে থেকে জেনে গেলে সুবিধাটা কি হচ্ছে যে আমরা এই জিনিসগুলোকে যখন ফাইনালি মূল ক্লাসে ইউজ করব তখন আপনাদের সময়টা কম লাগবে, আপনি কম সময়ের মধ্যে তখন এই জিনিসগুলো বুঝতে পারবেন। ও আচ্ছা, স্যার তো ফাউন্ডেশন ক্লাস এই টপিকের উপরে নিছিল, তাহলে এটা এইভাবে কাজ করে, তাহলে এটাও আমি এখন পারবো ইনশাল্লাহ। যখন একটা জিনিস 2বার দেখা হয়ে যাচ্ছে তখন আপনার জন্য কাজটা সহজ হয়ে যায়। এই কারণে আমরা ধুম করেই আপনাদেরকে মূল ক্লাসে নিয়ে যাই নাই। একবারে সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে দিলে অনেক সময় ডুবে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এই জন্য আপনাদেরকে আগে থেকে একটু সাঁতার কাটানো শেখাচ্ছি, নদীতে, পুকুরে, ঠিক আছে, তারপরে নিয়ে যাব আপনাদের সমুদ্রে, ঠিক আছে? এই জন্য টেনশন করার কোনো কারণ নাই। সঙ্গে একটু কষ্ট করে থাকতে হবে, বাসায় রুটিনটা একটু কষ্ট করে যদি আপনারা কি করতে পারেন, রুটিনটা বানাইতে পারেন। শীতকাল তো অনেক সময় দেখা যায় যে ওই ব্ল্যাঙ্কেটের মধ্যে থেকে বের হওয়াটা আমাদের জন্য সো টাফ, কিন্তু একটু মাইন্ড সেট আপ করেন যে না, আমাদের পড়তে হবে, এই জায়গাটা দরকার, ঠিক আছে, এই জায়গাটা কিভাবে কভার করব এইটার একটা মাইন্ড সেট আপ করতে হবে। সোলাই মানে অনেকগুলো এই জায়গাটায় পোস্ট দিয়ে দিছে, একই পোস্ট অনেকবার অনেকবার অনেকবার। একটা কোশ্চেন করবো, প্লিজ অ্যান্সার করবেন। আপনাদের লেকচার শিট কি এইগুলোই সিরিয়াল করে দেওয়া আছে? আমাদের লেকচার শিটের বই হচ্ছে টোটাল 6টা। এই 6টা বই সবগুলোই লেকচার আপনার সিরিয়ালি দেওয়া আছে এবং এইটার সঙ্গে দেখবেন একটা আপনার কোর্স ম্যানুয়াল আছে, একদম পিচ্ছি একটা কোর্স ম্যানুয়াল পাবেন। ওই ম্যানুয়ালের মধ্যে আপনি পেয়ে যাবেন যে
আমাদের কোন সাবজেক্টের কয়টা লেকচার, কোন কোন লেকচারে কি কি হবে, ওইভাবে লেকচার শিটগুলোই আপনার বানানো। অতএব আপনার টেনশন করার কোনো কারণ নাই। আপাতত লেকচার শিট ছাড়া কোনো বই টই আপনার পড়া যাবে না, প্রথম কথা এটা, ঠিক আছে। আপনার ক্লাসের সাথে কি মিল আছে? হ্যাঁ, আরে ভাই কি বলেন, আমি কি মঙ্গল গ্রহ থেকে এগুলো পড়াচ্ছি নাকি? না, এগুলো সবগুলো আমাদের লেকচার শিটের পার্ট ভাই। এই জিনিসগুলো নিয়েই হচ্ছে লেকচার শিটের আপনার অংশ। কেন এটাকে আগে নিয়ে আসছি? যেন আপনার জ্যামিতির এই পোর্শনটা জানা থাকলে যেই দিন আমরা জ্যামিতির পোর্শন নিয়ে শুরু করব ওই দিন যাতে আপনাদের একটু কষ্টটা কম হয়ে যায়। এই কারণে এই লেকচারগুলো, যেগুলো একটু বড় বড় লেকচার, এগুলোর একটু ফাউন্ডেশন ক্লাসে আমরা হচ্ছে এই জিনিসগুলো পড়ানোর চেষ্টা করি, যেন মূল ক্লাসে গেলে আপনার জন্য কি হয়, একটু সহজ হয়ে যায়। সুলাইমান, এখন কি বুঝতেছেন ব্যাপারটা? হ্যাঁ, এমনি এমনি জিনিস তো পড়ানো হয় না। এমনি এমনি জিনিস পড়ায় লাভ কি? আমরা কোন ম্যাথগুলো করাবো আপনাদেরকে এখানে কিন্তু আমরা ডেকে নিয়ে আসি নাই যে ম্যাথে ডক্টরেট করার জন্য, ইংলিশে পিএইচডি করার জন্য ডেকে নিয়ে আসি নাই। আমাদের পরীক্ষাতে, আপনাদের পরীক্ষাতে পাশ করার জন্য যা দরকার সেটাই আমরা পড়াবো, এর বাইরে কোনো কিছু পড়াবো না। যেটা পরীক্ষায় আসবে না, যেটা পরীক্ষায় আসে না, এরকম কোনো জিনিস নিয়ে আপনাদেরকে এখানে পড়ানো হবে না। আপনাদেরকে আমরা মিনিমাম পড়াবো, ঠিক আছে? আমরা মিনিমাম পড়াবো, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আচ্ছা, ব্যাংকের প্রশ্ন, কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক যে কোনো একটা কিনেন ভাই, কোনো কোম্পানির সাথে আমাদের কোনো চুক্তিবদ্ধ নাই যে এই কোম্পানিটাই আপনাকে কিনতে হবে। এখন আপনি রিসেন্ট পাবলিকেশন কিনেন, সেটা আপনি ইমিনেন্টের কিনেন, সেটা আপনি OnePlus-এর কিনেন, যা মন চাই কিনেন ভাই, আল্লাহর রাস্তে প্রত্যেকটা বইয়েরই 90% সেম, বিশ্বাস করেন আর না করেন। আপনি বই কেনার জন্য কি করবেন, মার্কেটে যায় ভাই, বইয়ের দোকানে যায়, 2টা বই ওপেন করবেন, সহজ হিসাব। আপনাদের একদম সহজ সাপটা একটা উপায় বলে দিই। আপনি মার্কেটে গিয়ে 2-3টা বই ওপেন করবেন, একই কোশ্চিন, ঠিক আছে, সবার জন্য তো একই থাকবে, প্রত্যেকটা বইতে একই কোশ্চিন আপনি বের করবেন 3টা বইতে, 3টা বইয়ের সলিউশনে আপনি পড়বেন। এরকম 2-3টা কোশ্চিন আপনি পড়ে যে বইটা আপনার কাছে মনে হবে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন, যে এর লেখাটা আপনার কাছে স্বাচ্ছন্দ্য বোধ, সব লেখা সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, যেই লেখাটা আপনার কাছে মনে হচ্ছে যে না এই বইয়ের 3-4টা কোশ্চিন পড়ছি, এই 3-4টা কোশ্চিনের লেখার ধরনটা আমার কাছে ভালো মনে হচ্ছে, ফাইন, তাহলে ওই বইটা নিয়ে নেবেন। কারো কথা শুনে আপনি এই জায়গাটা কাজ করতে যায় না আগে, ঠিক আছে? আমি একটা বই বললাম যেটা আপনার কাছে পছন্দ নাও হইতে পারে, কথার কথা, ঠিক আছে? আপনার কাছে আরেকটা বইয়ের লেখার ধরনটা আপনার কাছে ভালো লাগতেছে, হইতেই পারে, সেটা নিয়ে নেবেন আপনি। এই কারণে আপনারা বই আগে কি করেন, লাইব্রেরিতে গিয়ে কেনার আগে বইগুলো আগে জাজমেন্ট করেন একটু, ঠিক আছে? একটু খুলে পড়েন, 2-4টা কোশ্চিন হচ্ছে আপনি পড়েন, তাহলে বুঝতে পারবেন যে কোন বইয়ের লেখার ধরন কেমন। আবারও বলতেছে 90% আলটিমেটলি একই থাকে, আসলে 10% একটু কথাবার্তা এই দিক ওই দিক করা থাকে, এই অন্য কোনো এই জায়গাটাই আপনার এত ঝামেলা টামেলার মধ্যে পড়ার কোনো দরকার নাই। ওকে, তাহলে যাই হোক, অনেকক্ষণ আপনাদেরকে একটু জ্বালাতন করছি। আমার জায়গা থেকে আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম যে আমরা ছোটোবেলায় যেভাবে পড়ছি সেই পড়াগুলোই বড়বেলায় পড়ার ধরন যে খানিকটা আলাদা হয়ে গেছে, এই জায়গাটা আমাদের একটু বোঝা দরকার। ছোটোবেলা আমরা পরীক্ষা পাশ করার জন্য একটা ট্রেন্ডে পড়ছি, এখন বড়বেলায় সেই পরীক্ষাটাই পাশ করতে হবে, এমসিকিউ পরীক্ষাটা পাশ করতে হবে, সেটার জন্য পড়ার ধরন যে একটুখানি আলাদা সেটা আমাদের একটু বুঝতে হবে, ঠিক আছে? আগেই বলে দিছি সাদ্দাম যে আমি একদম ক্লাসের শুরুতেই বলছি আপনাদের সমস্যা হয় কোথায়, যে ম্যাথ ছোটোবেলায় করছি, পারি নাই, এখনও পারবো না, ইংলিশে ম্যাথ চলে আসতেছে, বাংলায় বুঝি না আবার ইংলিশে। আমরা যখন মূল ক্লাসগুলোতে যাব, ঠিক আছে, আজকে তো আপনাদেরকে কি দিলাম, একটা ঘটনাগুলো আমি দিচ্ছি, যখন এই কোশ্চেনগুলো পাবো তখন কোশ্চেনগুলো তো আমরা কি করব, না পড়াই কি আপনাদেরকে সলিউশন করব না, কোশ্চেন পড়াবো, কোশ্চেনের বাংলা বুঝাবো, আমাদের এই কোশ্চেনগুলোর মধ্যে কিওয়ার্ড কোনটা আছে সেটা খুঁজবো, এই ওয়ার্ডগুলোর পরিবর্তন হইলে কোন কোন জায়গার পরিবর্তন হইতে পারে সেটার গল্প শোনাবো, তারপরে সলিউশন। স্যার, ধুম করে সলিউশন করা হয় না, একটু সঙ্গে থাকেন, কষ্ট করে একটু সঙ্গে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটায় কিভাবে কি করা যাবে, ঠিক আছে? না, আমাদের লেকচার শিট ছাড়া আপাতত কোনো বই পড়ার দরকার নেই, শুধুমাত্র জিকেটা ছাড়া, কারণ জিকে সবাই বোঝেন যে আপডেট, ঠিক আছে? একটু কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড এবং পত্রিকাগুলো যদি হাতের নাগালের কাছে রাখতে পারেন, তাহলে জিকের রিসেন্ট পার্টটা যেটা, সেটার একটা বড় অংশ হয়ে যায়। হিস্ট্রির পার্টটা আমাদের লেকচার শিটে যেটা আছে সেটা নিয়েই কাভার করা যাবে, ঠিক আছে? প্রতিদিন তো জিকে আপডেট হয়ে যাচ্ছে। আর ম্যাথ ইংলিশ আপাতত অন্য কোনো জায়গা থেকে পড়ার দরকার নেই, ম্যাথ ইংলিশ বাংলা আইসিটি একদম ফিক্সড, লেকচার শিটের বাইরে আপাতত যাবে না, লেকচার শিট যা এটার মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে পড়ার দরকার নাই। জোর গলায় বলতেছে, রেকর্ড হচ্ছে, এত জোর গলায় কেন বলতেছে বুঝতেছেন তো, বাকিটুকু আর না বলি আপাতত। ওকে, তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিনে ইনশাল্লাহ আবার দেখা হবে।
এবং মাঝখানে তো ফাউন্ডেশন ক্লাস প্রত্যেকটা সাবজেক্টেরই আপনি পেয়ে যাবেন। ফাউন্ডেশন ক্লাসগুলো করেন ভাই, ফাউন্ডেশন ক্লাসগুলো করলে আপনি একটা ধরন খুঁজে পাবেন, একটা প্রসেস খুঁজে পাবেন, আপনি একটা ধারণা পেয়ে যাবেন, মাইন্ড সেট আপটা করতে পারবেন, যেটা দিয়ে যখন আমরা মূল ক্লাসগুলো শুরু করব তখন দেখবেন যে খুব স্মুথলি আপনি আগাইতে পারবেন। আগে থেকে জানা থাকলে একটু সুবিধাটা হয়। ধুম করে আপনাকে যদি মাঠে নেমে দিয়ে বলি যে ফাইনাল খেলা কালকে চলেন যাই মাঠে নামি, পারফরমেন্সটা খুব ভালো আসাটা একটু টাফ হয়ে যায়। কিন্তু আগে থেকে যদি একটু ওয়ার্ম আপ করা থাকে আমাদের জন্য খেলাটা ভালো হয়। এই ওয়ার্ম আপ ক্লাস, এগুলোই হচ্ছে সেই ওয়ার্ম আপের ক্লাস। আমরা একটু করে দেখতেছি, ঘটনা বুঝতেছি, ঠিক আছে, এগুলো একটু আপনাদের টাচে রাখার চেষ্টা করেন ভাই, তাহলে ডেফিনেটলি মূল ক্লাসগুলো তখন ভালো লাগবে। মূল ক্লাসগুলো ভালো লাগলে আপনার পারফরমেন্স ভালো আসবে। কোথায়? আপনার পরীক্ষাতে গিয়ে ডেফিনেটলি তখন আমরা একটা আশা করতেই পারি যে আপনার কাছ থেকে একটা পজিটিভ নিউজ আমরা পাবোই ইনশাল্লাহ। কেন পাবো না? আপনাদের বড় ভাই বড় বোনদেরকে যদি আমরা ব্যাংকার বানাইতে পারি তাহলে আপনাদেরকে কেন নয়? এমন তো না যে আপনাদের সঙ্গে আমাদের শত্রুতা আছে, বিষয়টা তো এরকম না, তাই না? তাহলে ডেফিনেটলি আমাদের হাত ধরেই আপনাদের বড় ভাই বড় বোন কয়েকশো কয়েক হাজার ব্যাংকার হয়ে গেছে, তাহলে আপনাদেরকে কেন বানাইতে পারবো না? কারণ আমরা এখানে যারা আছি তারা প্রায় মিনিমাম 10-12 বছরের উপরে এক্সপিরিয়েন্স। আপনাদের সঙ্গে মোটামুটি আমার যেরকম প্রায় 18 বছরের উপরে থাকার একটা সৌভাগ্য হয়েছে, এরকম এখানে যারা ক্লাস নেয় কারোরই অভিজ্ঞতা 10 বছর 12 বছরের নিচে না, সবারই 10-12 বছরের উপরে। তাহলে এই যে এত বছরের অভিজ্ঞতা, সেটা কেন? ঠিক আছে, সেটার কি কোনো এই জায়গাটায় ভ্যালু নাই? সেই ভ্যালুটাই হচ্ছে আপনাদের এই যে বড় ভাই বড় বোনদেরকে হচ্ছে ব্যাংকার বানানো। তাহলে ডেফিনেটলি তাদেরকে যেহেতু আমরা বানাইতে পারছি, আপনাদেরকেও ইনশাল্লাহ আমরা বানাইতে পারবো। শুধু আপনার মাইন্ডসেটটা ঠিক করতে হবে যে না, আমি নিজেকে আগামী 6 মাস পরে একজন ব্যাংকার হিসাবে দেখতে চাই, আমি একজন ব্যাংক কর্মকর্তা হিসাবে আমি দেখতে চাই নিজেকে। এই মাইন্ডসেটটা ঠিক করেন, ঠিক আছে? আর বাকিটুকু আমাদের উপরে আপাতত ছেড়ে দেন। কই থেকে পড়বেন, কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, কোন জায়গাটা আপনার পড়ার দরকার নাই, কোন অংশটুকু আপনার পড়তে হবে, এই কাজগুলো আপনার না, এই কাজগুলো আমাদের। আপনার কাজ শুধু একটাই, সেটা হচ্ছে আমাদের কথাটাকে অন্তত আপনার মাথায় রেখে বাসায় যদি একটু পড়াশোনা করতে পারেন। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আজকে ইনশাল্লাহ নেক্সট দিনে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।